আচ্ছা, আমরা এখনই শুরু করব। আমরা ওই জাস্ট ইউটিউব স্ট্রিমিংটা আমরা স্টার্ট করে দিচ্ছি এখন থেকে। জাস্ট ওয়েট, আমরা এখনই শুরু করব। তা দীপেন্দা, আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করে দাও। সবাইকে ওয়েলকাম আমাদের কলকাতা অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, একটা বিজ্ঞান এবং বিজ্ঞান গবেষণার সংস্থা। আমরা সাধারণত স্কুল স্তরের শিশুদের নিয়ে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত আপার প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে এভরিডে ক্লাসরুম সিচুয়েশনের যে পেডাগজিক্যাল ইস্যুস সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি, রিসার্চ করি, এবং আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছাত্রছাত্রীদের জন্য এই পেডাগজিক্যাল ইস্যুতে তারা ক্লাসরুম ট্রানজাকশনের সময় যে প্রবলেমটা ফেস করে বাচ্চারা বা টিচাররা, তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করি। আজকের এই প্রোগ্রামটা একটু অন্য ধরনের। এখানে আমরা একজন বিশিষ্ট অতিথিকে পেয়েছি। সে একজন স্টুডেন্ট, সে রসায়নের একজন পিএইচডি স্কলার, মধুরিমা চট্টোপাধ্যায়। নামটা সবাই আপনারা জানেন বা দেখেছেন। মধুরিমা আজকের প্রোগ্রামটার কি স্পিকার, সবটাই ও বলবে। ওর পরিচয়টা আমি দিয়ে দিই। মধুরিমা ওর বিএসসি অর্থাৎ ও কেমিস্ট্রিতে অনার্স করেছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, মাস্টার্স বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে, এবং ও কারেন্টলি পিএইচডি স্কলার হিসাবে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে পোল্যান্ডের পোজনান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। ওর গবেষণার বিষয় মূলত এখন ও আছে অবশ্য ফিজিক্স ডিপার্টমেন্টে, কিন্তু গবেষণা ওর সাবজেক্ট কেমিস্ট্রি, গবেষণার বিষয়ও কেমিস্ট্রি। আমরা এখানে কেমিস্ট্রির মধ্যে ফোকাস করব ঠিকই, কিন্তু ওভারঅল বেসিক সায়েন্স কিভাবে স্কোপ গুলো, প্রসপেক্ট গুলো আমাদের সামনে পাওয়া যায় ক্লাস 12 এর পর, সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিসিএইচএসসি বোর্ডের প্লাস 12, 10+2 এর পর যে স্কোপ অ্যান্ড অপরচুনিটি গুলো আমাদের সামনে আছে, সবসময় আমরা হয়তো সেই খোঁজটা পাই না, হয়তো প্রপার ইন্টারনেট লিঙ্ক থেকেও আমরা এটা পেতে পারি না সবসময়। তাই জন্য আমরা আজকের এই আলোচনাটা সেই জন্য, তাদের জন্য যারা এই ইনফরমেশন গুলো পেতে চাই এবং কি করে বেসিক সায়েন্স নিয়ে নিজের কেরিয়ারটা ইন ফিউচার বিল্ড আপ করা যায়, বেসিক সায়েন্সে কি স্কোপ অ্যান্ড অপরচুনিটি আছে, কি রিসার্চ অপরচুনিটি আছে, রিসার্চ করে কি হবে, রিসার্চ কেন করা দরকার, এই বিষয়গুলো আমরা মূলত মধুরিমার কাছে শুনতে চাইবো। মধুরিমা আমার ছাত্রী, আমার স্কুল লেভেলের ছাত্রী। তা ও এখন খুব সাকসেসফুল একজন পিএইচডি স্কলার। ও পোল্যান্ড ইউনিভার্সিটিতে, এখন পোল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। আমরা ওর কাছ থেকে এই অপরচুনিটি, এই প্রসপেক্ট এবং ও যদি আরো কিছু ইনফরমেশন দিতে চায় এর বাইরেও, আমরা সেই জিনিসগুলো শুনতে চাই। আর যে ছাত্রছাত্রীরা আছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা এইটা নিজেদের কেরিয়ারে কাজে লাগানোর জন্য, স্কোপ অ্যান্ড অপরচুনিটি গুলো জানার জন্য তোমরা এটা ব্যবহার করবে। এটা রেকর্ড, এই প্রোগ্রামটা রেকর্ড হচ্ছে। তোমরা পরে রেকর্ডেড ভার্সনটাও, ইউটিউব লিঙ্কটাও পেয়ে যাচ্ছ তোমরা, সেই ইউটিউবেও পরে আবার দেখতে পারবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে।
তোমরা যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারবে, সেটা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আমরা প্রথমে স্পিকারকে বলতে দেব, তারপর কোয়েশ্চেন অ্যান্সার সেশনের সময় আমরা কোয়েশ্চেন অ্যান্সার গুলো রাখবো। আমাদেরও কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা ওর কাছে রাখবো। ওয়েলকাম মধুরিমা। নমস্কার, আজকে অনুষ্ঠানে জয়েন করতে পেরে আমার খুব ভীষণ ভালো লাগছে। স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য। আমি তোমাদের সমস্ত স্টুডেন্টদের কাছে আজকে আমি প্রেজেন্ট করতে চাই যে কিভাবে আমি নিজেও এক মিনিট আমি শেয়ার করছি স্ক্রিনটা। এক মিনিট, স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? ঠিক আছে। তো আমি আজকে শেয়ার করতে চাই যে আমি আমার অভিজ্ঞতাই মেনলি শেয়ার করতে চাই যে আমি নিজেও অনেক সমস্যার মধ্যে পড়েছি, আমি বুঝতে পারিনি, অনেক সময় নষ্ট হয়েছে যে কিভাবে এগোবো, কিভাবে সঠিক পথে কিভাবে যাওয়া যায়, ঠিক ইনফরমেশন গুলো পাওয়া অনেক সময় সত্যি কঠিন হয়ে পড়ে, ইন্টারনেট থেকেও অসুবিধা হয়ে পড়ে। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে আগে থেকে যদি সেটা জানা থাকে এবং সঠিক পথটা যদি জানা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়, অনেকটা সময়ও বেঁচে যায়। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইবো স্টুডেন্টরা, যে কিভাবে এবং এটাও আমি বলতে চাইবো আজকে যে আমরা অনেকেই ভেবে থাকি যে সমস্ত ভালো স্টুডেন্টরা একটা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কারণ আমরা জানি যে এই লাইনগুলো যাওয়ার পর সহজেই চাকরি বা এর সুযোগটা অনেক বেশি বা ভালো কেরিয়ারের সুযোগটা অনেক বেশি। কিন্তু জেনারেল লাইনে বা বেসিক সায়েন্সের রিসার্চ বা এইগুলো অনেক সময় নেগলেক্টেড হয়ে যায়, স্টুডেন্টরা কম বয়সে বুঝতে পারে না যে এখানেও কতটা কেরিয়ার অপরচুনিটিস রয়েছে। তো আমি সেই বিষয়ে তোমাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। প্রথমেই আমি আসি যে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে কেমিস্ট্রির অবদান কতটা গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমি বলি যে এই যে বায়োলজিক্যাল সিস্টেম, যেমন আমাদের বডি বা যে কোনো বায়োলজিক্যাল সিস্টেমে পুরোটাই কেমিস্ট্রির ওপর বেস করেই দাঁড়িয়ে আছে। যেমন ধরো এই যে আমি এখন কথা বলছি, কি চিন্তা করছি, বা আমার শরীরে যত রকম মেকানিজম যে মেটাবলিজম চলছে, সমস্তই কিন্তু এক একটা কেমিক্যাল রিয়াকশন। সো অনেকগুলো সিম্পল কেমিক্যাল রিয়াকশন থেকে মিলে কমপ্লেক্স কেমিক্যাল রিয়াকশন হয়ে তার থেকেই সমস্ত অর্গানিজম গুলো চলছে। তো তাই জন্য বায়োলজিক্যাল সিস্টেমসের ক্ষেত্রে কেমিস্ট্রির গুরুত্ব অপরিসীম। এছাড়াও আজকে কেমিস্ট্রি আমাদের সামনে এনে দিয়েছে বিভিন্ন লাইফ সেভিং মেডিসিনস। কেমিস্ট্রি রিসার্চ, যারা কেমিস্ট তারাই কিন্তু সমস্ত রিসার্চ করে বিভিন্ন রকম ওষুধ বার করেছে, কারণ কোনো একটা ওষুধ যেগুলো আমরা খাই সেগুলো সঠিকভাবে আমাদের শরীরে প্রয়োগ করার জন্য প্রথমে রোগটা কি জন্য হচ্ছে এবং কোন ধরনের কেমিক্যাল রিয়াকশনের চেঞ্জের জন্য, যেটা নর্মাল হওয়ার কথা তার বদলে অন্য কি ধরনের চেঞ্জ হওয়ার জন্য এই রোগটা হচ্ছে সেটা বুঝতে হবে। তারপর সেইটাকে কিভাবে কোনো কেমিক্যাল দিয়ে ওই কেমিক্যাল রিয়াকশনটাকে মডিফাই করা যায় বা সঠিক পথে নিয়ে আসা যায়, সেইটা ভেবেই সে অন্য একটা কেমিক্যাল প্রয়োগ করতে হবে। তো এটা সম্পূর্ণই ডিপেন্ড করছে কেমিস্ট্রির জ্ঞানের ওপর। তো আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রেও কেমিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে টেকনোলজির দিক থেকেও দেখতে গেলে যে নানা রকম যে মেটেরিয়ালস গুলো ইউজ করা হচ্ছে, যেমন ধরো এই যে ব্যাটারি, কোনো একটা এখন যে এত ফোনের আমরা এত ভালো ভালো ব্যাটারি কেনার চেষ্টা করি, ভালো ব্যাটারি যুক্ত ফোন অনেকক্ষণ চলবে, এর পিছনে সমস্তই রয়েছে যে ভালো মানে কেমিস্ট্রাই চিন্তা করে ভাবছে যে কোনটাতে আমি বেশি পাওয়ার সেভ করতে পারবো, বেশিক্ষণ চলবে ব্যাটারিটা। বা শুধু ব্যাটারি নয়, এছাড়াও নানা রকম সেমিকন্ডাক্টর বা বিভিন্ন রকম মেটেরিয়াল যেগুলো সেই কম্পাউন্ডটা কিছু কোন কোন অ্যাটম দিয়ে ইউজ করছি বা এই কিভাবে ডোপিং করছি তার উপর ডিপেন্ড করে সেই মেটেরিয়ালসের প্রপার্টি চেঞ্জ করা যায়।
আর সেই প্রপার্টিসের চেঞ্জ বা আমরা কন্ট্রোল করতে পারি। এবার কন্ট্রোল যখন আমরা করতে পারি তখন আমরা পছন্দ মতো মেটেরিয়াল ইউজ করতে পারি এবং নানা টেকনোলজিতে কাজে লাগাতে পারি। এর ফলে কেমিস্ট্রির অবদান তাহলে বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও অপরিসীম। এছাড়া আমাদের ডেইলি লাইফ ইউটিলিটিস তো আছেই। তোমরা জানো যে সকাল থেকে শুরু করে আমরা সারাদিনে যা ব্যবহার করি, যেমন ধরো টুথপেস্ট থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স, পারফিউম বা এগুলো সমস্ত কিছুই কেমিস্ট্রির বা ওষুধপত্র সমস্ত কিছুই কেমিস্ট্রি ইন্ডাস্ট্রির আন্ডারেই পড়ে। তো এটাও তোমরা বুঝতে পারছো, যদি কেমিস্ট্রি নিয়ে শুধুমাত্র রিসার্চ লাইনেও নয়, এই ধরনের যে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতেও কিন্তু অনেক প্রসপেক্ট রয়েছে কেমিস্ট্রি নিয়ে জেনারেল লাইনে পড়ার পর। মানে সেটা বিএসসির পরও হতে পারে, এমএসসির পরও হতে পারে, ইভেন পিএইচডির পরেও হতে পারে। এবার আমি যেহেতু বায়োলজিক্যাল সিস্টেমের কথা বলছিলাম, তো আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলবো যে বায়োলজিক্যাল সিস্টেম বলতে কি। যেটা আমি বলছিলাম যে সমস্ত বায়োলজিক্যাল সিস্টেম মানেই সেগুলো তো কোনো না কোনো মলিকিউল। তোমরা নিশ্চয়ই তোমরা স্কুলে হয়তো একটু আধটু পড়েছো, ক্লাস 10-এ হয়তো শুরু হয়েছে যে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে একটা স্পেশাল একটা জাতের কম্পাউন্ড। সেই কম্পাউন্ড গুলো আমাদের শরীরে খুব দরকার, কারণ ওই অ্যামিনো অ্যাসিড গুলো মালার মতো পরপর গেঁথে 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 তৈরি হয় পলিপেপটাইড চেন। আর সেই পলিপেপটাইড চেন যখন একটা নির্দিষ্ট ফোল্ডিং হয়, যেমন এটাকে বলে হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচার অফ দ্য প্রোটিন, যে ওরা যখন নির্দিষ্টভাবে ফোল্ড হয় প্রোটিনগুলো, সেটাই আমাদের শরীরে প্রোটিন। এবং সেই প্রোটিনগুলো আমাদের দেহে বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন রকম ট্রান্সপোর্ট প্রোটিন আছে, আমাদের মাসেলে প্রোটিন রয়েছে। তো সেই প্রোটিনটা আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। কিন্তু সেটাও তাহলে কি, যদি আমি টপ ডাউন অ্যাপ্রোচে যাই, আমি দেখবো সেটাকে যদি ভেঙে ভেঙে যাই, তো আমি দেখবো তার মধ্যে কি আছে, সেই তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, আর এইগুলো দিয়েই সে তৈরি। তো সেই কেমিস্ট্রির তাদের মধ্যে কিভাবে বন্ডিং তৈরি হচ্ছে, সেই একই অ্যাটম তাদের মধ্যে কিভাবে বন্ডিং তৈরি হচ্ছে, তার উপরেই সমস্তটা ডিপেন্ড করছে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আর একটা বিল্ডিং ব্লকস অফ বায়োলজিক্যাল সিস্টেম হচ্ছে লিপিড। এইখানে এই যে লিপিড তোমরা শুনেছো, তোমরা পড়েছো যে কোষ পর্দা বা সেল মেমব্রেনটা কি, যে একটা সেলের চারদিকে যে পর্দাটা থাকে যেটা দিয়ে কোষটাকে ঘিরে রাখে, তোমরা স্কুলে পড়েছো, তোমাদের পড়ার সিলেবাসে, যে সেটা হচ্ছে লিপিড বাইলেয়ার। সেই লিপিড বাইলেয়ার, এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিপিড বাইলেয়ার। এবার এদের দেখছো এই যে এই পাশে আমার পয়েন্টারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এই যে পাশে এইখানে যে আমি একটা মলিকিউলের ছবি দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা ফসফোকোলিন মলিকিউল বা এটা একটা অনেক রকম লিপিডের মধ্যে একটা লিপিড মলিকিউল। এই যে সমস্ত রকম লিপিড মলিকিউলের মেন বৈশিষ্ট্য হচ্ছে তাদের একটা হেড গ্রুপ থাকে, বা এই অংশটা একটা, যেটাকে আমরা হেড বলছি, যে অংশটা থাকে যেটা পোলার অর্থাৎ তারা জলকে আকর্ষণ করে, তারা জলকে পছন্দ করে। আর ওই একই মলিকিউলের আর একটা দুটো ল্যাজের মতো অংশ থাকে যাকে বলে টেলস। সেই লিপিড টেলস তারা হয় হচ্ছে হাইড্রোফোবিক। দ্যাট মিনস তারা হচ্ছে জল থেকে দূরে থাকতে চায়, কারণ তাদের মধ্যে হাইড্রোকার্বন চেন আছে। দেখো যে এখানে যদি যেসব গ্রুপগুলো তোমরা পড়বে যখন কেমিস্ট্রি পড়তে যে 11-12-এ তোমরা পড়েওছো, যে যেসব গ্রুপগুলো পোলার হয় তারা জলের সহজে থাকতে পছন্দ করে। আর এখানে যে হাইড্রোকার্বন চেন রয়েছে, শুধু কার্বন আর হাইড্রোজেনের যে বন্ড পরপর CH2 করে রয়েছে, এখানে ডবল বন্ড আছে, এরা জল থেকে দূরে থাকতে চায়। তাহলে এবার এই কম্পাউন্ডটা কি চাইবে, চাইবে যদি জলীয় কোনো দ্রবণের মধ্যে থেকে পাঠানো হয়, যেমন ধরো কোষ পর্দা যেরকম থাকে, বাইরে এক্সট্রা সেলুলার সলিউশন রয়েছে, সেটাও জল রয়েছে, সেলের ভিতরেও সাইটোপ্লাজমে জল রয়েছে, তাহলে তারা কি করবে, তারা এই রকম ধরনের একটা সেলফ অ্যাসেম্বল, মানে নিজে থেকে তৈরি করা একটা স্ট্রাকচার গঠন করে। কিভাবে, দেখো কেমিস্ট্রির নিয়মের ওপর ভিত্তি করে এই স্ট্রাকচারটা গঠন করছে। কে গঠন করছে? নিজে থেকেই গঠিত হচ্ছে, কারণ তারা জলের থেকে দূরে থাকতে চায়। তুমি যদি দেখো এইটার দিকে তাকিয়ে, তোমরা দেখবে যে এই তেলগুলো ভিতরে রয়েছে, মানে ওরা জলের থেকে দূরে থাকার জন্য ওপরের হেড গ্রুপগুলোকে বাইরের দিকে রেখে আর ভিতরে তেলগুলোকে, যে ওদের যে তেলগুলোকে ভিতরে রেখে এরকম একটা বাইলেয়ার গঠন করে।
এইটা যে সেলফ অ্যাসেম্বল যে স্ট্রাকচারটা তৈরি হলো, নিজে থেকে ওরা যে স্ট্রাকচারটা তৈরি করলো কোনো বাইরে থেকে এনার্জি দেওয়া মানে বাইরে থেকে কিছু করা ছাড়াই, তার কারণ হচ্ছে তাদের কেমিক্যাল ইন্টারাকশন, জলের সঙ্গে কেমিক্যাল ইন্টারাকশন। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে লিপিড মেমব্রেন বায়োলজিক্যাল সিস্টেমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সমস্ত অর্গানিজমে যেমন প্রতিটা সেলের চারদিকে রয়েছে লিপিড মেমব্রেন। তারপরে কি যে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার চারদিকে যে কোনো যে কম্পার্টমেন্ট, একটা জিনিস থেকে আরেকটা জিনিসকে আলাদা করার জন্যই প্রকৃতিতে আমাদের শরীরের মধ্যে সেল মেমব্রেন তৈরি হয়েছে। কিন্তু সেইটার পুরোটাই কিন্তু তার ভিত্তি করে আছে জলের সঙ্গে এই লিপিডের কেমিক্যাল ইন্টারাকশনের ওপর। তাই বলছি যে ছোট থেকে মানে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ কেমিক্যাল ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা মেন যেটা, সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল সিস্টেমের আরএনএ এবং ডিএনএ। এটাও দেখো যে আমাদের যে জেনেটিক কোড সঞ্চার হচ্ছে এক জেনারেশন থেকে আরেক, যেখানে আমাদের সমস্ত বৈশিষ্ট্য লেখা রয়েছে, সেটা তো মেনলি কেমিস্ট্রি। শুধুমাত্র কোন মলিকিউলটার সঙ্গে কোন মলিকিউলটা পরপর সিকোয়েন্স, জেনেটিক সিকোয়েন্স কোনটার পরে কোনটা রয়েছে, সেই মাইক্রোস্কোপিক কেমিক্যাল ইনফরমেশনটাই কিন্তু আমাদের সমস্ত বৈশিষ্ট্যকে ধরে রেখেছে। তো সেখানেও দেখো যে এই কেমিক্যাল ইন্টারাকশন গুলো এবং কেমিক্যাল মলিকিউলের সিকোয়েন্সটা কতটা ইম্পর্টেন্ট। এবার এই যে কেমিস্ট্রির কতটা স্কোপ রয়েছে বা বেসিক সায়েন্সই বলো কেমিস্ট্রি বলো, এই যে শুনে মনে হচ্ছে যেন বায়োলজি, আমি যে বললাম শুনে মনে হচ্ছে যেন অনেক বায়োলজির কথা বললাম, কিন্তু বায়োলজির গভীরে যদি তুমি যাও তাহলে দেখবে যে সেটা আসলে বায়োলজি হচ্ছে একটা, বায়োলজির অনেক গভীরে গেলে দেখবে যখন তুমি এক্সপ্লেন করতে যাচ্ছ তোমাকে আইদার ফিজিক্স না হলে কেমিস্ট্রি হেল্প নিতে হচ্ছে। তো এখানে আমি তোমাদের এবার দেখাবো, তোমরা হয়তো শুনে থাকবে এবং খুবই মোটিভেটিং এবং মেয়েদের জন্য আরো মোটিভেটিং, যে দুজন ভদ্রমহিলা, দুজন উইমেন সায়েন্টিস্ট এবছরের 2020 সালের নোবেল প্রাইজ জয় করেছেন এবং তারা দেখিয়েছেন যে জেনেটিক সিজার্স, এবং তারা দেখিয়েছে একটা টুল যেটা দিয়ে আমাদের জিনটাকে এডিট করা যায়, আমাদের যে জেনেটিক সিকোয়েন্স এটাকে এডিট করা যেতে পারে। মানে ধরো অনেক কিছু রোগ তো জিনের উপর ডিপেন্ড করে যে এই রোগের জিনটা রয়েছে তো এই রোগটা হবে তার। তো এরা দেখিয়েছে যে কিভাবে ওই জিনটাকে ডিটেক্ট করে ওইটাকে এডিট করা যেতে পারে। এই কাজের প্রচুর সম্ভাবনা রয়েছে, অনেক কিছু করা যেতে পারে এখান থেকে। তাই জন্য এরা 2020-তে নোবেল প্রাইজ পেয়েছে। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এটাও মনে হবে যেন বায়োলজির কাজ, জিন এডিট করা, কিন্তু এরা নোবেল প্রাইজ পেয়েছেন কেমিস্ট্রিতে। অর্থাৎ এটাও এই যে কারণ অ্যাকচুয়াল যে কাজটা সেটা কেমিস্ট্রির জ্ঞানের ওপরেই ডিপেন্ড করে। আরেকটা আমি তোমাদের এই যে এবার বায়োলজি অনেক হলো, এবার আমি দেখাচ্ছি যে তোমাদের যে ব্যাটারি কথা বলছিলাম, 2019-এ নোবেল প্রাইজ এই 3 জন বৈজ্ঞানিক পেয়েছেন। তারা কিসে কাজ করেছিলেন? লিথিয়াম আয়ন ব্যাটারিজ এর উপর, যে ব্যাটারি আজকের দিনে ফোনে, ল্যাপটপে এবং অন্যান্য জায়গায়, এবং যে প্রচন্ড পরিমাণে এখন যে অনেক আস্তে আস্তে ইলেকট্রিক কারের যে চল হচ্ছে, যেটা একদম পরিবেশ দূষণ অনেক কমিয়ে এনেছে। তো ইলেকট্রিক কারের যে সব এখন হচ্ছে, সেগুলোর জন্য এই লিথিয়াম আয়ন ব্যাটারির যে অনেক ডেভেলপমেন্ট এনারা করেছেন, সেটাও সম্পূর্ণভাবে কেমিস্ট্রির জ্ঞানের উপরে ডিপেন্ড করে। এইগুলো সমস্তই কিন্তু শুধুমাত্র এই সকল সমস্ত ধরনের বিষয়, বায়োলজি বলো বা মেটেরিয়াল সায়েন্স বলো বা বিভিন্ন রকম আরো অন্যান্য ক্যাটালিসিস বা পলিমার সায়েন্স বা বিভিন্ন কেমিস্ট্রির বিভিন্ন শাখায় অশেষ স্কোপ রয়েছে, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর রিসার্চ হচ্ছে এবং রিসার্চের স্কোপ প্রচুর। এবং দেখতে পাচ্ছ এই যে যারা নোবেল পায় তারা তো যারা পান তারা তো একদিনে হয় না, এবার প্রত্যেক সায়েন্টিস্ট তাদের নিজের কিছু কন্ট্রিবিউশন রাখছেন এবং যেতে যেতে কখনো কখনো তাদের হার্ড ওয়ার্কের মাধ্যমে কখনো যখন যুগান্তকারী আবিষ্কার হয় তখন সেটা নোবেল প্রাইজের পর্যায়ে যায়। কিন্তু এছাড়াও প্রচুর বৈজ্ঞানিক প্রতিদিন কাজ করে চলেছেন, একটু করে কন্ট্রিবিউট করে চলেছেন এবং সেখান থেকে আমরা নতুন জ্ঞান লাভ করছে মানব জাতি। তো স্কোপ প্রচুর রয়েছে বিভিন্ন শাখায় রসায়নের। এখানে আর একটা খুবই মোটিভেটিং হচ্ছে ইনি
ভেঙ্কটরামন রামকৃষ্ণন, যিনি ভেঙ্কি হিসেবে অনেক পরিচিত, 2009 সালে নোবেল প্রাইজ। এই তিনজন বৈজ্ঞানিক তারা ভাগ করে নিয়েছেন নোবেল প্রাইজ। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ওকে, সবাই তোমরা মিউট করে রাখো, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে কোশ্চেন গুলো নেব। ওয়েলকাম মধুর। তো 2009 সালের যে নোবেল প্রাইজ, সেখানে এই তিনজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিকের মধ্যে একজন আমাদের ভারতীয় বৈজ্ঞানিক, তো ভেঙ্কটরামন রামকৃষ্ণন। এটা আমাদের সকলের কাছেই একটা খুবই মোটিভেটিং। বিশেষ করে আমার মনে আছে যখন এই 2009 সালে আমি তোমাদের মতো একজন ছাত্রী, তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 9-এ পড়ি। আমি যখন ওনার যখন তখন তো আমিও অতটা জানতাম না রাইবোজোমে কি কাজ হচ্ছে না হচ্ছে, আমার তো অতটা তখন তো জানি না। কিন্তু যখন এই নোবেল প্রাইজটা পেলো, তখন আমি তখন সমস্ত নিউজ পেপারে সব জায়গায় এটা বেরোলো, তখন আমি পড়লাম, আমি প্রচন্ড মোটিভেট হলাম যে উনিও তো একজন ভারতীয় বৈজ্ঞানিক, উনিও আমি ওনার সম্বন্ধে পড়লাম। উনিও তো সাউথ ইন্ডিয়া থেকে বিএসসি করেছেন, তারপর উনি ইউএসএ গিয়ে পিএইচডি করতে গেছিলেন। তো কোথাও কোনো সায়েন্স, কোথাও কোনো জাতি, কোনো ধর্ম, কোনো এথনিসিটির ওপর কিছুই আটকে থাকে না, শুধু তার অসীম প্রচেষ্টা এবং হার্ডওয়ার্কের মাধ্যমে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে সবাই অনেক উঁচু জায়গায় পৌঁছতে পারে। তো শুধু চেষ্টা করে দিতে হবে এবং আশা রাখতে হবে মনে। এবং তো এটা ইনি যেটা আবিষ্কার করেছিলেন, এনারা তিনজনেই, যে রাইবোজোমের স্ট্রাকচার। রাইবোজোম আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অর্গানিজম। তো এখানে রাইবোজোম কিভাবে, এই রাইবোজোমের স্ট্রাকচার এবং ফাংশন এনারা তিনজনে দেখিয়েছেন। রাইবোজোমের ক্রিস্টাল স্ট্রাকচার দেখিয়েছেন কাজ বলে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কেমিস্ট্রি। আর একটা আমি বলবো যে এটাও খুবই খুবই যুগান্তকারী একটা আবিষ্কার, যে মলিকুলার মেশিনস আমাদের শরীরে, বা কখনো কখনো আমরা তো অনেক মেশিনস দেখেছি, অনেক মেশিনস আমরা দেখেছি আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে অনেক রকম মেশিন রয়েছে যেগুলো আমরা ইউজ করি। মেশিন কি? যেগুলো আমাদের কে কোনো কাজকে সুবিধা করে দেয়। যখন আমরা এনার্জি প্রোভাইড করি তখন সেটা কোনো একটা টাস্ক পারফর্ম করতে পারে। এনারা দেখিয়েছেন মলিকুলার মেশিনস। মলিকুলার মেশিনস কি? যেগুলো হচ্ছে যে মলিকুলারের কখনো কখনো আমরা বাইরে থেকে এনার্জি দিয়ে কোনো মলিকুলার মুভমেন্টকে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন ধরো একটা রিং কিভাবে ঘুরবে, যে আমরা একটা লাইট ফেললাম, সেখানে একটা চেঞ্জ হলো তার স্ট্রাকচারে, সেটা একটা রোটেট করছে, বা এরকম ধরনের কোনো মলিকুলার মুভমেন্ট বাইরে থেকে আমরা এনার্জি দিয়ে আমাদের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি। সেই মলিকুলার মেশিনস করে দেখানোর জন্য এনারা 2016-তে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবার আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, যেটা দেখে আমি তো অবাক হয়েছি ছোট থেকেই, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখো, আমি বলে দিই, এটা হচ্ছে কাইনেসিন বলে এক রকমের প্রোটিন মলিকিউল আমাদের শরীরে। এই যে এখন তোমরা দেখছো, এখনো আমাদের শরীরে চলছে মোটর প্রোটিন। এই দুটো যেন পা দিয়ে যেন যাচ্ছে, ওরা কিন্তু একটা বন্ড ভাঙছে আর একটা বন্ড তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ম্যাক্রোমলিকিউল ট্রান্সপোর্ট হয়, বুঝলে? তো এখানে এইভাবে বিভিন্ন ম্যাক্রোমলিকিউল ট্রান্সপোর্ট হয় শরীরে। এইগুলো হচ্ছে একটা মলিকুলার মেশিনের উদাহরণ। আমি যেরকম বললাম এক্ষুনি, যে বেন ফেরিঙ্গার এনাদের কাজের কথা বললাম, যে মলিকুলার মোটর প্রোটিন, এবং প্রতি মুহূর্তে আমাদের শরীরের মধ্যে এরকম অনেক ট্রান্সপোর্ট প্রোটিন এভাবে কাইনেসিন থেকে নিয়ে যাচ্ছে, মলিকুলার মেশিনের কাজ করছে। এবার আমি বলি যে এখন আমাদের সারা পৃথিবী জুড়ে যে আমরা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, যে করোনা ভাইরাস, এই যে কোভিড-19 প্রবলেমের মধ্যে আমরা রয়েছি, আমাদের এই যে 1.5 বছর হয়ে গেল আমরা সবাই ঘরে বন্দি, এত তাড়াতাড়ি বিজ্ঞান, কেমিস্ট্রি কিন্তু আমাদের জন্য এনে দিয়েছে ভ্যাকসিন। তো এই যে ভ্যাকসিন যে এনে দিয়েছে, তার আগে আমাদের বুঝতে হয়েছে যে কিভাবে এই ভাইরাসের কিভাবে আমাদেরকে অ্যাটাক করে, এর মেকানিজম কি। মেকানিজম বলতে কেমিক্যাল মেকানিজম, আমাদের শরীরে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং তার গভীরে রয়েছে কেমিক্যাল মেকানিজম। তো সেটা থেকে আমাদেরকে কেমিস্ট্রি আমাদের হাতে ভ্যাকসিন তুলে দিয়েছে। কেমিস্ট্রি বলো, তার সাথে বায়োটেকনোলজি মিশিয়ে। এছাড়া প্রথম থেকেই যে আমরা শুনছি
যে যখন এখানে যে চারদিকে যখন এই কোভিড ভাইরাস রয়েছে, করোনা ভাইরাস রয়েছে, আমাদের হাতে যদি লেগে যায়, তখন বিজ্ঞানীরা বলছে যে তোমাদের আইদার 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে, না হলে স্যানিটাইজার লাগাতে হবে। তো এই যে কথাটা বিজ্ঞানীরা বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? এই কথাটা বিজ্ঞানীরা এটাই বলছেন যে এই যে কোভিড-19 যে বাইরের যে আবরণটা, সেটাও কিন্তু ওই লিপিড মেমব্রেন, যেটা আমি তোমাদের একটু আগে বলছিলাম, ওদের বাইরেও কিন্তু ভাইরাসের চারদিকে একটা লিপিড মেমব্রেনের আস্তরণ রয়েছে। এবার যদি আমি সাবান দিই, সাবান হচ্ছে ওরকম একটা মলিকিউল যার মধ্যে রয়েছে একটা পোলার গ্রুপ আর একটা হাইড্রোকার্বন চেইন। ওই সাবান গিয়ে ওর মধ্যে ঢোকার চেষ্টা করবে, দিয়ে ওই স্ট্রাকচারটাকে ভেঙে দেবে। আবার যদি স্যানিটাইজারের কথা বলো, স্যানিটাইজারে কি বলছে? 70% অ্যালকোহল হতে হবে। অ্যালকোহল কেন? কারণ আমি বলেছি জলে ওরা ওই সেলফ অ্যাসেম্বলিটা তৈরি করে, তাই তো? এবার আমি যদি অ্যালকোহল ওর মধ্যে যদি অ্যালকোহল সলিউশনে ডিজলভ করি, সঙ্গে সঙ্গে কি হবে? ওর সেলফ অ্যাসেম্বল স্ট্রাকচারটাই ভেঙে যাবে। কারণ ওই সেলফ অ্যাসেম্বলি অর্থাৎ ওই যে বাইলেয়ারটা তৈরি করে, ওই বাইলেয়ারটা জল থেকে দূরে থাকার জন্যই তৈরি করে, মানে ভিতরের অংশগুলো, মানে তেলগুলোকে জল থেকে দূরে রাখার জন্যই তৈরি করে। এবার যদি আমি অ্যালকোহল প্রোভাইড করি, তাহলে কি হবে? ওর আর ওভাবে ওই সেলফ অ্যাসেম্বলিটা থাকার দরকার হবে না। ওই কেমিক্যাল ইন্টারাকশনটা যেই চেঞ্জ হবে, সঙ্গে সঙ্গে ওই লিপিড বাইলেয়ার স্ট্রাকচারটাই ভেঙে যাবে। তাই জন্যই বিজ্ঞানীরা সেই কেমিস্ট্রির জ্ঞান থেকেই বিজ্ঞানীরা বলছেন যে অবশ্যই বায়োলজির জ্ঞানও রয়েছে, যেখান থেকে ওরা জানতে পেরেছে যে এটা থাকে, যে কোনো মানে এই ধরনের ভাইরাসের চারদিকে একটা লিপিড বাইলেয়ারের আবরণ থাকে। আর সেই আবরণটা ভাঙার জন্য রয়েছে এই আইদার সাবান অথবা স্যানিটাইজার, দুটোই সমানভাবে কাজ করবে। আর এই যে আরএনএ ভ্যাকসিন, যে ফাইজার মডার্না যে আরএনএ ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে যে কোনো ভ্যাকসিনই কেমিস্ট্রির জ্ঞানের উপর দিয়েই ইয়ে করেই তৈরি হয়েছে। তো সেটাও দেখো, এই সমস্ত দিকে স্কোপ রয়েছে। এগুলো কিন্তু একটা কত বিশাল বড় ইন্ডাস্ট্রি বলতো, যারা এরকম বানিয়েছে এরকম ভ্যাকসিনটা। সেগুলো শুধু রিসার্চ এবং ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রি সমস্ত দিকেই। তো এগুলো সমস্তই কিন্তু কেমিস্ট্রির বিভিন্ন ধরনের স্কোপ, এবং যেগুলো সায়েন্টিস্টরা পরবর্তীকালে গ্রহণ করতে পারে। মানে তোমরা যারা স্টুডেন্ট আছো এখন, পরবর্তীকালে খুব সহজেই এরকম ধরনের লাইনে যেতে পারো রিসার্চ করার পর। এবার আমি তোমাদের বলবো যে কেমিস্ট্রি কেন এত সুন্দর, মানে দেখো কতটা কালার। এই যে আমি তোমাদের দুটো কম্পাউন্ড দেখাবো, যে এই যে আমরা লেবু খাই, এমনি লেমন, যেটা আমরা যে পাতিলেবু, এই ধরনের যে লেবুটা খাই পাতিলেবু, আর এটা হচ্ছে কমলা লেবু। এদের দুজনের গন্ধটা আলাদা আমরা জানি। সেই গন্ধটা আলাদা কেন? কিসের জন্য আলাদা? তার কারণটা হচ্ছে এর মধ্যে এই কম্পাউন্ডটা থাকে এস লিমোনিন, আর কমলা লেবুর মধ্যে থাকে এল লিমোনিন। এবার এদের দুজনকে দেখে তুমি বুঝতে পারছো কোনো তফাৎ আছে? কোনো তফাৎ বুঝতে পারছো? দেখো তো কোনো তফাৎ বুঝতে পারো কিনা? এখানে CH3 আছে, এখানে একটা ডবল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও ডবল বন্ড, এখানেও সি, এখানেও সি। স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, স্ট্রাকচারাল মিরর ইমেজ। হ্যাঁ, এই দুজনের মিরর ইমেজ। ঠিক যেমন আমি যদি বলি আমার দুটো হাত, এর মধ্যে কি কোনো তফাৎ আছে? তফাৎ নেই, একরকম দেখে। কিন্তু আমি কখনোই এই দুটো হাতকে কখনোই আমি সুপার ইম্পোজ করাতে পারি। যদি বলি যে একটা হাতের উপর একটা হাত রাখবো, একই দিক করে এরম ভাবে রাখতে পারি, কিন্তু এরম ভাবে যদি বলি রাখবো, কোনো দিন আমি এটা দুটোকে একসাথে রাখতে পারবো না। এটা এদিকে চলে যাবে, এটাও দিকে। এদের দুজনের সম্পর্কটাও ঠিক সেরকম। এদের দুজনকে একেবারে একরকম দেখতে স্ট্রাকচার, কিন্তু ওরা শুধু দুজনের মিরর ইমেজ। এই কারণেই এই দুজনের মিরর ইমেজ, এদেরকে বলে এনানসিওমার। এই ধরনের প্রচুর কম্পাউন্ড আছে, এই এনানসিওমার বলে। তো এরা এই শুধুমাত্র মিরর ইমেজ হওয়ার জন্য এদের প্রপার্টি কিছুটা বদলে গেছে, এবং তুমি কমলা লেবু খেতে গিয়ে একরকম স্বাদ পাচ্ছ, অন্যরকম গন্ধ পাচ্ছ, এবং পাতিলেবু খাওয়ার সময় আর একরকম গন্ধ পাচ্ছ। এবার দেখো এইখানে যে বলছি আরো অনেক কারণ। এইখানে আমি দেখাচ্ছি যে বিভিন্ন যে কোন অ্যাটম ইউজ করছি, কোন আয়ন রয়েছে, তার উপর ডিপেন্ড করে সলিউশনের কালার কিরকম বদলে যায়।
শুধু এক্ষেত্রে নয়, আমরা দেখেছি যে অনেক কিছু ক্ষেত্রে যে তোমরা হয়তো প্র্যাকটিক্যাল করেছো সেখানেও দেখবে যে বিভিন্ন জিনিসের কালার কিভাবে চেঞ্জ হয়, এবং সেটাও যে সমস্ত কেমিক্যাল ইন্টারাকশনের কারণেই হয় সেটা সেটা এবার দেখো যে এই যে বিভিন্ন এক একটা করে এগুলো ট্রানজিশন স্টেট মেটাল, তোমরা পিরিয়ডিক টেবিল যখন পড়েছো তখন তোমরা দেখবে যে তাদের যখন এই কালারটা চেঞ্জ হচ্ছে সেই কালারটাও চেঞ্জ হচ্ছে। কিসের জন্য? যে তোমরা পরে যদি তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়ো তোমরা দেখবে যে এদের যে ডি অরবিটাল থাকে তখন ওদের যখন কোনো লিগ্যান্ড যুক্ত হয় তার মধ্যে একটা গ্যাপ তৈরি হয় যেটাকে বলছে ডেল্টা। সেই এনার্জি গ্যাপটার উপর ডিপেন্ড করে কতটা এনার্জি ডি অরবিটাল স্প্লিটিং হওয়ার পর এই এনার্জি গ্যাপটা কতটা হবে তার উপর ডিপেন্ড করে এই কালারগুলো চেঞ্জ হয়। তো দেখো কি সুন্দর যে এক একটা কালার এক একটা ইয়ে চেঞ্জ করার, এক একটা মেটাল আয়নটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কিরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু মেটাল আয়ন নয়, আরো ডিটেলসে গেলে দেখা যাবে যে কখনো কখনো লিগ্যান্ডের উপর ডিপেন্ড করেও কালার চেঞ্জ হয়। শুধু এটা নয়, আরো অনেক রকম ভাবেই আমরা জানি যে কেমিস্ট্রি দিয়ে কিভাবে আমরা কিছু কালার মডুলেট করতে পারি। তো এখন তোমরা পড়ছো কেমিস্ট্রি, যারা যারা ক্লাস 9-10 আছে তারা পড়ছো ফিজিক্যাল সায়েন্স, যেখানে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি একসাথে পড়ছো। যারা 11-12 পড়ছো তারা কেমিস্ট্রি পড়ছো। এবার তোমরা যদি ব্যাচেলার্সে কেমিস্ট্রি অনার্স নাও বা কেমিস্ট্রি স্পেশাল সাবজেক্ট মেজর হিসেবে নাও, তোমরা দেখবে যে তোমাদের এটা আরো কিছু, যেহেতু আরো ডিটেলসে তোমরা কেমিস্ট্রি পড়বে তো আরো কিছু ভাগে এটা ভাগ হয়ে যাবে। তো সেগুলোকে আমরা যে কেমিস্ট্রি সাবজেক্টগুলো পড়ি আমরা সবগুলোই এখন অল্প অল্প করে পড়ি। যখন আমরা স্কুল লেভেলে থাকি তখন আমরা যখন বিএসসি তে যাব তখন আমরা আরেকটু ডিটেলসে পড়বো, আর যেহেতু ডিটেলসে পড়বো তাহলে আমরা এগুলোকে ভাগ করে দেবো। তো ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে কোনগুলো? যেগুলো তুমি ফিজিক্সের সঙ্গে অনেকটা ওভারল্যাপিং, যেগুলো সেগুলো অনেকটা ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ে। আমি নিজে আমার মাস্টার্সে ফিজিক্যাল কেমিস্ট্রি স্পেশালাইজেশন নিয়ে পড়েছি। তো তার মধ্যে রয়েছে কোয়ান্টাম কেমিস্ট্রি, কম্পিউটেশনাল কেমিস্ট্রি, যেমন ধরো বিভিন্ন কম্পিউটেশনের মাধ্যমে বিভিন্ন সিমুলেশনের মাধ্যমে অনেক কিছু জানা যায়, তো এক্সপেরিমেন্ট না করেও, তো সেটা। তারপর সলিড স্টেট কেমিস্ট্রি, বায়োফিজিক্যাল কেমিস্ট্রি, এরকম বিভিন্ন ভাগ রয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে রিসার্চের ক্ষেত্রে আমি বলছি। তো বায়োফিজিক্যাল, আমি এখন আমার যে কাজ সেটা মেনলি বায়োফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যেই পড়ে, তো সেটা আমি পরে ডিসকাস করব। আচ্ছা, এবার আসি অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে মেনলি যে যেখানে কার্বন হাইড্রোজেন জাতীয় কম্পাউন্ডে কার্বন জাতীয় কম্পাউন্ডের কেমিস্ট্রি। তো সেখানে সিনথেটিক কেমিস্ট্রির তো অসাধারণ মানে অপরিসীম গুরুত্ব রয়েছে সিনথেটিক কেমিস্ট্রির। সিনথেটিক কেমিস্ট্রি হচ্ছে ধরো একটা কম্পাউন্ড কিভাবে সিনথেসিস করব, অর্থাৎ কিভাবে তৈরি করব। আমি একটা কম্পাউন্ড জানি, ধরো আমি চিন্তা করছি এরকম ধরনের যদি একটা ড্রাগ হয়, ওষুধ হয়, তাহলে সেই ওষুধটা আমাদের দিলে সুবিধা হবে। তো সেই কম্পাউন্ডটা আমি তৈরি করতে চাই ল্যাবে। তো ল্যাবে আমি কোন পথে ওইটা সিনথেসিস করব, সেইটা যে কাজ করে রিসার্চ হয় সেটাকে বলে সিনথেটিক কেমিস্ট্রি। তারপর বায়োকেমিস্ট্রিতে রয়েছে, বায়োকেমিস্ট্রি হচ্ছে কি বায়োলজিক্যাল সিস্টেমস এর কেমিস্ট্রি। তারপর মেডিসিনাল কেমিস্ট্রি হচ্ছে ধরো নানা রকম ওষুধের কিভাবে ওষুধ ইউজ করা যায় তার ধরনের গবেষণা। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ওষুধ সংক্রান্ত, ফার্মাসি তোমরা জানো। পলিমার কেমিস্ট্রি, বিভিন্ন ধরনের পলিমার কেমিস্ট্রি, মানে ধরো বিভিন্ন যে পলিমার আমরা ইউজ করি, প্লাস্টিক একটা পলিমার যেটা এখন আর আমরা চাইছি না, কিন্তু একটা সময় যখন প্লাস্টিক আবিষ্কার হয়েছিল তখন পলিমার কেমিস্ট্রিতে বিশাল নাম ছিল এই প্লাস্টিক, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে এর কতটা খারাপ ইম্প্যাক্ট করছে আমাদের এনভায়রনমেন্টের ওপর, তো আমরা প্লাস্টিক চাইছি না। কিন্তু আরো অনেক ধরনের পলিমার ইউজ হয়, সেগুলো বায়োলজিক্যাল বায়োপলিমার বা এমনি অন্যান্য মেটেরিয়ালসের তৈরি পলিমার, তো পলিমার কেমিস্ট্রি। এছাড়া এবার আসি ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে অন্যতম হচ্ছে অর্গানোমেটালিক কেমিস্ট্রি। অর্গানোমেটালিক কেমিস্ট্রি হচ্ছে যখন তুমি দেখবে যে একটা অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ কার্বন যৌগর সঙ্গে একটা মেটাল যোগ করা হচ্ছে। যেমন ধরো বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে আমাদের শরীরে, তো তুমি হিমোগ্লোবিনের কথা ভাবো, সেটাও একটা অর্গানোমেটালিক কেমিস্ট্রি আন্ডারে পড়বে, বা কারণ ওর মধ্যে একটা কি আয়রন রয়েছে এবং তার চারদিকে অর্গানিক কম্পাউন্ড রয়েছে। এরকম ধরনের প্রচুর বিভিন্ন রকমের কম্পাউন্ড বায়োলজিক্যাল সিস্টেম এবং অন্যান্য সিস্টেমেও রয়েছে, মানে এমনি নর্মাল যেগুলো ক্যাটালিসিসের জন্য ইউজ হয় সেখানে ইউজ। এবার আমি পরেই লিখেছি ক্যাটালিসিস মানে ধরো তুমি কোনো একটা রিয়াকশনকে অনুঘটক আর কি, যেটা বলে তোমরা পড়েছো অনুঘটক। তো বিভিন্ন ধরনের অনুঘটক বানানোর কাজ চলছে ইনঅর্গানিক কেমিস্ট্রি দিয়ে।
যেমন বিভিন্ন রকম মেটাল ইউজ করে, অর্গানোমেটালিক কম্পাউন্ড ইউজ করে, সেটাও ক্যাটালিস্টেও প্রচুর রিসার্চ হয়ে থাকে। এছাড়া রয়েছে মেটেরিয়াল সায়েন্স। মেটেরিয়াল সায়েন্স হচ্ছে ধরো তোমার এই যে তোমরা হয়তো গ্রাফিনের নাম শুনে থাকবে, গ্রাফাইটের যে লেয়ার বাই লেয়ার থাকে সেইটাকে যদি একটা যে সিঙ্গেল লেয়ার গ্রাফাইট সেটাকে বলে গ্রাফিন। আর সেই গ্রাফিনের মধ্যে বিভিন্ন মেটাল লাগিয়ে প্রচুর ক্যাটালিসিসের কাজ বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রিসার্চ চলছে গ্রাফিন নিয়ে। এছাড়া রয়েছে বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেসব এনজাইমের কাজ, এনজাইমের মেকানিজম বোঝা বা সেগুলো নিয়ে কাজ করা, বা কিছু ওষুধের বিষয়েও বায়ো ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে। আর অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে কেমিক্যাল অ্যানালিসিস, যে একটা কোনো জিনিসের মধ্যে কত পরিমাণে কি আছে। এই যে তুমি একটা ব্লাড টেস্ট করতে দিচ্ছ, এই যে প্যাথোলজিক্যাল টেস্ট করা হচ্ছে, তো সেইটা তো সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করে বলা হচ্ছে যে এইটার মধ্যে এই কম্পাউন্ডটা এতটা পরিমাণে আছে। শুধু তাই নয়, একটা জলে, আমাদের এই বারুইপুর অঞ্চলে জলে শোনা যায় যে অনেক আর্সেনিক আছে, সেটা যে টেস্ট করে আমি টেস্ট করতে দিলাম জলটা, যে যে এখানে কি আর্সেনিক আছে বা কোনো অন্যান্য ক্ষতিকারক কিছু আছে, তারা পরীক্ষা করে, কেমিক্যাল পরীক্ষা করে তারা বললো যে এখানে এই পরিমাণে এটা রয়েছে। এইগুলো সমস্ত অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির আয়তায় পড়ে। এছাড়া এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টে কতটা কি দূষণ, কোনো জলাশয়ে কতটা দূষণ রয়েছে, কতটা অক্সিজেন রয়েছে, সেটা একটি কোনো কারণে ভয়েসটা অফ হয়ে গেছে মনে হচ্ছে, স্ক্রিনটা হ্যাং করে গেছে। হ্যালো মধুরিমা, ভয়েসটা হ্যাঁ। আসছে না, ও ভয়েসটা আচ্ছা আচ্ছা। মাঝখানে একটু স্ক্রিনটা হ্যাং হয়ে গেছিল। ও ওই আচ্ছা বায়ো আচ্ছা। লাস্টে যখন বলা হচ্ছিল ওই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ওই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি একদম লাস্ট পার্টটা ওই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির জায়গাটা হ্যাং করে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একবার বলছি। তো আমি বলছিলাম যে এই যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ধরো আমাদের যে এখন পরিবেশে নানা রকম দূষণ কতটা হচ্ছে, বা কোনো জলাশয়ের জলে ঠিকমতো অক্সিজেনের পরিমাণ আছে কিনা, সেটা একটা ইকোসিস্টেম চালানোর জন্য সঠিক কিনা, এই ধরনের যে অ্যানালিসিস গুলো, যেগুলো রাসায়নিক পরীক্ষা করে যে জানা যায় বা বোঝা যায় যে আমাদের বাতাসে কিরকম সবকিছু ঠিক, মানে দূষণের পরিমাণ কেমন, বা এগুলো এনভায়রনমেন্টাল বা আমাদের এইগুলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মাধ্যমে আমরা জানতে পারি। ঠিক আছে, এবার আমি বলবো যে একটু আগেই যে আমরা দেখলাম বিভিন্ন যে কেমিস্ট্রির শাখাগুলোর কথা বললাম, সেখানেই তোমরা বুঝতে পেরেছো আমি যখন ফিজিক্যাল কেমিস্ট্রির কথা বলছি, আমি যখন বলছি অর্গানোমেটালিক্স, তখন দেখছি যে বিভিন্ন শাখায় কিন্তু মিলেমিশে যাচ্ছে। আমি ফিজিক্যাল সায়েন্স থেকে একটু 11-এ উঠে সেটাকে ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভাগ করলাম পড়ার সুবিধার জন্য, কিন্তু আমি যখন মাস্টার্সের পর পিএইচডি করতে যাচ্ছি, আমি দেখবো যে কখনোই আমার শুধু ফিজিক্সের পড়া বইগুলো দিয়ে আমার কাজ চলবে না, আবার আমি দেখবো আমার শুধু কেমিস্ট্রি জিনিসগুলো দিয়ে বুঝলেও হবে না। এইগুলো সেই একটা যখন একটা রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেম, সেটা অনেক কমপ্লিকেটেড, একটা বায়োলজিক্যাল প্রবলেম বা একটা যে বিভিন্ন মেটেরিয়ালসে তৈরি প্রবলেম, সেখানে আমাকে দেখা যাচ্ছে যে আমি কেমিস্ট্রি মেটেরিয়াল ইউজ করছি, কেমিস্ট্রির জ্ঞান আমার দরকার, কিন্তু তার সঙ্গে আমার কখনো কখনো ফিজিক্সের জ্ঞানও প্রয়োজন হচ্ছে, কখনো কখনো আমাকে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনও সলভ করতে হচ্ছে, বা যদি আমি বায়োলজিক্যাল সিস্টেমে কাজ করি তাহলে আমাকে বায়োলজি সম্বন্ধেও কিছু জানতে হচ্ছে। তাহলে এই যে বেসিক সায়েন্স, যদিও ছোট থেকে এই পড়ার সুবিধার জন্য আমরা ভাগ করে 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 যাচ্ছি ওপরে যেতে যেতে, আচ্ছা ঠিক আছে আমি ফিজিক্যাল সায়েন্স থেকে ফিজিক্স কেমিস্ট্রিতে ভাগ করলাম, কেমিস্ট্রি থেকে আমি ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, অ্যানালিটিক্যাল এতগুলোতে ভাগ করলাম, তারপরে আমি আবার মাস্টার্সে গিয়ে আরো ডিটেলসে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়লাম, তারপরে তুমি দেখবে যখন তুমি রিসার্চ করতে যাচ্ছ যে তোমাকে সবগুলোই কিন্তু, হয়তো পুরো ডোমেইনটা নয়, কিন্তু তোমাকে যে বিষয়ে তুমি কাজ করছো তার মধ্যেও তোমাকে অন্যগুলোকেও মেশাতে হচ্ছে, অর্থাৎ হায়ার এডুকেশনে গিয়ে কিন্তু সমস্ত বেসিক সায়েন্সের স্কোপটাই একই হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমি একটু আগে ভেঙ্কটরামান রামকৃষ্ণনের কথা বললাম, যিনি ভারতীয় বৈজ্ঞানিক, নোবেল প্রাইজ পেয়েছেন, উনি কিন্তু ফিজিক্সে ব্যাচেলার্স করেছিলেন, তারপর উনি মলিকুলার বায়োলজিতে কাজ করছিলেন, উনি রিসার্চ করছিলেন মলিকুলার বায়োলজিতে,
তারপর উনি যে নোবেল প্রাইজ পেলেন সেটা কিন্তু কেমিস্ট্রিতে। অর্থাৎ এর থেকে দেখা যাচ্ছে যে সমস্ত বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স, কারণ যেহেতু কম্পিউটার সিমুলেশনে প্রচুর কাজ হয় এবং ম্যাথামেটিক্যাল ইকুয়েশনও প্রচুর ইউজ হয়, তো সমস্ত বেসিক সায়েন্সই কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে একটা রিসার্চের জগতে এসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কেন ফান্ডামেন্টাল রিসার্চের দিকে যাব? আমি তো সবাই আমরা ভাবছি যে মা বাবারাও বলছে যে ঠিক আছে আমি এই উচ্চ মাধ্যমিকটা হওয়ার পর আমি ইয়ে করব, কি বলে নিট দেবো, মেডিকেল পড়বো কি ইঞ্জিনিয়ারিং পড়বো, তাতে অনেক সুবিধা, অনেক প্রসপেক্টস আছে, কিন্তু আমি ফান্ডামেন্টাল রিসার্চে কেন যাব? অনেকদিন টাইম লাগবে, বিএসসি করার পর কি করব জানি না। কিন্তু এটা মাথায় রাখবে যে ডাক্তার তো, হ্যাঁ ডাক্তাররা তো প্রেসক্রাইব করছে আমাদের মেডিসিন, কিন্তু সেই মেডিসিনগুলো বানাচ্ছে কারা? সেই মেডিসিনগুলো কার আইডিয়া, কে কার চিন্তা থেকে সেগুলো আসছে, সেটা তারা কারা করছে? কেমিস্টরা করছে, সায়েন্টিস্টরা করছে, ইঞ্জিনিয়ার নানা রকম যন্ত্রপাতি বানাচ্ছে, নানা রকম কিছু করছে, কিন্তু সেই মেটেরিয়ালস গুলো যে ইউজ হচ্ছে, সেই মেটেরিয়ালস গুলোর প্রপার্টি কে মডিউলেট করছে? কেমিস্টরা করছে, সায়েন্টিস্টরা করছে। তাই জন্য আমাদের সোসাইটির অনেক দরকার যে আরো ভালো স্টুডেন্টরা ফান্ডামেন্টাল রিসার্চের জগতে আসুক, তাদের ব্রেনটা তারা এইদিকে কাজে লাগাক, এবং যাতে আমাদের মানব জাতির আরো অনেক কিছু জ্ঞানের দিক থেকে আমরা আরো মানে ছড়িয়ে পড়ে, আমাদের জ্ঞান যেন আরো মানে বৃহৎ আকার ধারণ করে। তো সেই জন্যই এই জ্ঞানটা জানা, মানে এই সকলের জন্য, এই জ্ঞানের জন্যই সমস্ত ভালো স্টুডেন্টদেরকে ফান্ডামেন্টাল রিসার্চে যাওয়া উচিত। আর তাছাড়া এর মধ্যে আনন্দও প্রচুর আছে। ধরো পৃথিবীতে কোনো জিনিস প্রথমবার নিজে জানা, নিজে আবিষ্কার করার যে আনন্দ, তার থেকে সেই রকম আনন্দ বোধহয় আর কিছুতে হতে পারে না। যে প্রথম একটা সিক্রেট, নেচারের একটা সিক্রেট প্রথমবার কেউ জানার আগে আমরা যখন জানতে পারি, তখন তার যে আনন্দ, সেটা অসাধারণ আনন্দ। তো আমি বলবো যে কি ধরনের কেরিয়ার অপরচুনিটিস রয়েছে। শুধুমাত্র তো ব্যাচেলার্সের পর আমরা অনেকেই ব্যাচেলার্সের পর ডিরেক্ট টিচিং এ আসতে পারে, যেমন স্কুল টিচিং তো ব্যাচেলার্সের পর অনেকেই করতে পারে। এছাড়া এবার যদি তুমি ধরো ডিরেক্ট ব্যাচেলার্স পর মাস্টার্স করলে, মাস্টার্সের পর করার পরেও অনেকে টিচিং লাইনে যেতে পারে। এবং এটা যেটা বলিনি যে ব্যাচেলার্সের পরে ইন্ডাস্ট্রিতেও অনেক জব থাকে, তো কেমিক্যাল বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে। তো ব্যাচেলার্সের পর তুমি আইদার টিচিং এ গেলে, না হলে ইন্ডাস্ট্রিতে গেলে, না হলে মাস্টার্স করলে। যদি তুমি মাস্টার্স করো, মাস্টার্স করার পর তুমি আবার টিচিং এ যেতে পারো, অথবা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও কাজ করতে কিছু পজিশনস রয়েছে। অনেক ইউনিভার্সিটিতে ক্যাম্পাসিং হয়, যেমন আমাদের বিএইচইউতে যখন আমি মাস্টার্স করছিলাম, সেখানে আমাদের মাস্টার্সের পর অনেক ক্যাম্পাসিং হচ্ছিল, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এসেছিল। এছাড়াও কিছু টিচার যারা কোচিং সেন্টারে টিচারের জন্য সেরকম কিছু ক্যাম্পাসিংও হতো। আর বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকেও, যেরকম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তারপর কিছু এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রি যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, এছাড়া বেশিরভাগ ফার্মাসি, সেগুলো তারা আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যে ইন্ডাস্ট্রিতে যদি কোনো মাস্টার স্টুডেন্ট জয়েন করতে চায়, তো সেখানেও একটা স্কোপ রয়ে যায়। তারপর তুমি যদি ইন্ডাস্ট্রি বা টিচিং পছন্দ না করো, তুমি যদি ফান্ডামেন্টাল রিসার্চ যেতে চাও, তাহলে ডক্টরাল স্টাডিজে যেতে পারো পিএইচডি করার জন্য, যেটা আমি এখন করছি। তো এখানে এই ডক্টরাল স্টাডিজ তুমি যখন তুমি করছো, তখন তুমি যেটা কি করো, তুমি রিসার্চ করতে শেখো। প্রথম জীবনে মানে একটা ইন্ডিপেন্ডেন্ট সম্পূর্ণভাবে না হলেও একজন টিচারের আন্ডারে, তোমার সুপারভাইজারের আন্ডারে নিজে রিসার্চ করতে শুরু করো। এবং তারপরে তুমি যখন তোমার ডক্টরেট কমপ্লিট করলে, তখন তুমি আবার সেখান থেকে টিচিং লাইনে যেতে পারো, যেমন কলেজ, ইউনিভার্সিটি, এরকম লেভেলে টিচিং লাইনে যেতে পারো। তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি ডক্টরেট হওয়ার পরেও তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেতে পারো। এবং অফকোর্স ডক্টরেট তুমি যে মাস্টার্সের পর বা ব্যাচেলার্সের পর যে ধরনের ইন্ডাস্ট্রিয়াল পোস্টে চাকরি পাবে, ডক্টরাল স্টুডেন্ট পিএইচডি কমপ্লিট করার পর তোমার ইন্ডাস্ট্রিতে অনেক হাই পোস্টে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শুধুমাত্র ইন্ডাস্ট্রিতে নর্মাল জব ছাড়াও তোমার ইন্ডাস্ট্রি অনেক রিসার্চারকে চায়। ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিতে তারা চাইছে কিছু একটা আবিষ্কার করতে, সেক্ষেত্রে তোমার রিসার্চটা কি, তুমি তাদের জন্য রিসার্চ করছো। তুমি একজন পিএইচডি ডক্টরেট, তুমি একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করার পর
তুমি সেখানে সেই ইন্ডাস্ট্রির হয়ে কাজ করছো। তুমি যে রিসার্চটা করছো, ধরো তোমার একটা কোনো ওদের যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য তুমি কাজ করছো, এবং এই কাজটা তুমি ইন্ডাস্ট্রির হয়ে করছো, তুমি রিসার্চ করছো, রিসার্চ অ্যান্ড ইনোভেশনের কাজই তুমি করছো, কিন্তু সেটা অ্যাপ্লিকেশন বেসড, অর্থাৎ তুমি তাদের কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য কাজ করছো। আর যদি তুমি একাডেমিয়াতে থাকতে চাও, একাডেমিতে যদি তুমি থাকতে চাও, সেক্ষেত্রে তুমি ফান্ডামেন্টাল রিসার্চ কন্টিনিউ করতে পারো, অর্থাৎ পিএইচডির পরে যেটা জেনারেলি হয় সেটা তোমাকে একটা পোস্ট ডক্টরাল স্টাডিজ করতে হবে, অর্থাৎ পিএইচডির পর তুমি একজন সুপারভাইজারের আন্ডারে করলে, এবার তুমি তার থেকে আরেকটু বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে। তুমি একজন সুপারভাইজার তোমার থাকবে, কিন্তু তাও তুমি অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তুমি নিজস্ব গ্রান্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ তোমার নিজস্ব টাকা পয়সা, তুমি নিজের আলাদা প্রজেক্ট লিখে সেখান থেকে টাকা পয়সার জন্য ব্যবস্থা করতে পারো, এবং তুমি খানিকটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও পোস্ট ডক্টরালের সময়। এবং তার পরবর্তী স্টেজ, তুমি পোস্ট ডক্টরালের পর তুমি যদি একাডেমিতে আরো থাকতে চাও, তুমি যে কোনো স্টেপ থেকে ইন্ডাস্ট্রিতে যেতে পারো, কিন্তু তুমি যদি আরো একাডেমিয়াতে, আমি বলছি যদি তুমি থাকতে চাও, তারপরে কি হয়, তুমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চারের জায়গায় পৌঁছে যাও। তখন তুমি একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি পজিশন বা কোনো রিসার্চ ইনস্টিটিউটে ফ্যাকাল্টি পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং সেখানে তুমি তোমার নিজস্ব গ্রুপ খুলতে পারো, অর্থাৎ একটা নিজস্ব রিসার্চ গ্রুপ খুলতে পারো, অর্থাৎ তুমি নিজে পিএইচডি স্টুডেন্ট নিতে পারো এবং তাদের পিএইচডির জন্য ট্রেন করতে শুরু করতে পারো, এবং তোমার নিজস্ব কাজ তো চালিয়েই যেতে পারো, তোমার নিজস্ব রিসার্চের কাজ। এবং তুমি যদি রিসার্চ ইনস্টিটিউটে হও তাহলে, আর যদি তুমি ইউনিভার্সিটিতে হতে চাও, ইউনিভার্সিটিতে তুমি আইদার প্রফেসর বা লেকচারারের পোস্টে ঢুকতে পারো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে স্টার্টিং, তারপরে আস্তে আস্তে আরো প্রমোশন হয়ে প্রফেসরের দিকে যাবে। কিন্তু সেখানেও তুমি পড়ানোর পাশাপাশি তুমি তোমার নিজস্ব রিসার্চ গ্রুপ খুলতে পারো, এবং সেখানে তুমি নিজেও কাজ করবে, এবং তোমার স্টুডেন্টরা যারা পিএইচডি স্টুডেন্ট তারা তোমার আন্ডারে কাজ করবে, তোমার সঙ্গে কাজ করবে, দিয়ে তুমি তাদের সঙ্গে মানে তুমি তখন তোমার ডক্টরাল স্টাডি স্টার্ট করবে। তো এবং এখান থেকে এনারাও যারা ইউনিভার্সিটি লেকচারার বা প্রফেসর, তারাও কিন্তু সেই টিচিং লাইনে, রিসার্চের পাশাপাশি তারা টিচিং লাইনে রয়েছেন, যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টদের বা ডক্টরাল স্টুডেন্টদেরকে তারা ট্রেন করছেন। তো এই হচ্ছে মেন কেরিয়ার অপরচুনিটি ম্যাপ। তো এইগুলো এবার কিভাবে আমি এই পথে যাব, কিভাবে যাব? হ্যাং হয়েছে কোনো কারণে। হ্যাঁ, মধুরিমা শোনা যাচ্ছে কি? সাবজেক্টটাকে আমাদের চোখের সামনে যেভাবে তুলে ধর, একটু হ্যাং হচ্ছে মধুরিমা। সাবজেক্টের প্রতি আসে এবং একটু প্যাশন তৈরি হয় যে আমি এই বিষয়ে রিসার্চ করতে চাই, তখন কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। এই ইন্টারেস্টই সবচেয়ে বড় কথা, যে তুমি নিজের রাস্তা ঠিক নিজেই খুঁজে নেবে এবং তুমি এগিয়ে যেতে ঠিক পারবে। ইন্টারেস্ট যদি থাকে তাহলে সেটা সেই ইন্টারেস্ট গ্রো করাটা সাবজেক্টের প্রতি খুব ইম্পর্টেন্ট। আর ইন্টারেস্ট এমনি থেকে আসে না, তোমার খুব সত্যি ভালো বই পড়া বা ভালো কিছু কিরকম কাজ হচ্ছে তার উপর কতটা তুমি জানছো বা কিভাবে পড়াশোনা করছো, যতটা বুঝে পড়ছো। তুমি যদি মুখস্থ করো, তাহলে প্রথম থেকেই তুমি যদি কনসেপ্ট না বুঝে মুখস্থ করতে থাকো, তাহলে তুমি কখনোই সেই জায়গায় পৌঁছতে পারবে না। তুমি যদি সত্যিকারের কনসেপ্টটা শিখে প্রথম থেকে বেসিক কনসেপ্টগুলো যদি ভালো থাকে, তাহলে তোমার রিসার্চার হওয়ার দিকে তুমি অনেক ধাপ এগিয়ে গেলে। আর একটা প্রপার গাইডেন্স তো সবসময় ইম্পর্টেন্ট, যেমন ধরো টিচারদের থেকে গাইডেন্স, বা কিভাবে এই যে ধরো আজকে আমি তোমাদের বলছি যে কিভাবে যেতে হবে, কি কি পথ আছে, কি কি স্টেপস আছে, সেগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। না তো শুধু শুধু সময় নষ্ট হয়, আমরা বুঝতে পারি না, অনেক সময় না জানার কারণে আমরা অনেক কিছু অপরচুনিটিস মিস করে যাই। এছাড়া হচ্ছে কন্টিনিউয়াস এফোর্ট রিসার্চের ক্ষেত্রে, এই যে চেষ্টাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে অধ্যাবসায় যেটাকে বলবো আমি, যে কারণ ধরো তুমি যখন একটা রিসার্চ করতে যাচ্ছ, তার মানে তুমি একটা সম্পূর্ণ অজানা একটা জিনিসের উপর কাজ করছো, মানে তোমার আগে সেটা পৃথিবীতে কেউ কখনো সম্পূর্ণভাবে সেটা আবিষ্কার করেনি, তুমি আবিষ্কার করবে। তুমি আবিষ্কার করবে মানে কি বলো, সেটা তুমি প্রথম যে করবে তাকে তো অনেক ভুল ভ্রান্তির মধ্যে যেতেই হবে, অনেক ভুল হবে, প্রতিদিন এক্সপেরিমেন্ট ফেলিওর হবে, তুমি বুঝতে পারবে না যে কেন এরকম হচ্ছে।
কিন্তু সেগুলোতে কখনো তোমাকে ভাবলে হবে না যে কেন হচ্ছে না, কেন হবে না, হবে কি করে, তুমি তো প্রথমবার করছো। তাই জন্য তোমাকে সেটাকে অনেক রকম চেষ্টা করে ভেবে চিন্তে মাথা খাটিয়ে সেটাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আর তারপরে এত কষ্ট করে যখন তুমি বুঝতে পারবে যে কেন ভুল হচ্ছিল, তখন তোমার দারুণ আনন্দ হবে এবং সেটা তুমি প্রথমবারের জন্য আবিষ্কার করে ফেলবে। এবার আমি সবসময় সকলেরই একটা মানে কনফিউশন হয় ক্লাস 10 এর পর। তোমরা যারা আছো, এই মাধ্যমিকের রেজাল্ট এসছে, এখন অনেকেই ভাবছো যে কি করব, বাড়ি থেকে অনেক সময় ভালো রেজাল্ট হলে বলছে ঠিক আছে তুমি সায়েন্স নাও নিতে হবে, বা বিভিন্ন রকম অনেক রকম চাপ আসে বাড়ি থেকে, বা নিজের মনেও খুব কনফিউশন তৈরি হয় যে কোনটা নেব। সেক্ষেত্রে আমার মত হচ্ছে ওটাই যে আমি এক্ষুনি কি বললাম যে ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে। অনেকের যদি আর্টিস্টিক দিকে ইন্টারেস্ট থাকে, যদি কারোর আর্টস ভালো লাগে বা কারো যদি অন্য কিছু সাবজেক্ট ভালো লাগে, তাদের জোর করে সায়েন্স নেওয়ার দিকে আমি কখনোই পক্ষপাতিত্ব করবো না। আমি বলবো তোমার মন যেটা চাইছে তুমি সবকিছু চিন্তা ভাবনা করো যে তুমি সায়েন্স কত, কারণ তুমি যদি তোমার যদি সায়েন্স ভালো না লাগে, কিন্তু তুমি যদি ভালো নাম্বার ক্লাস 10-এ পেয়েছো বলে সায়েন্স নিয়ে নাও, পরবর্তীকালে তোমার এটা থেকে তোমার মানে সায়েন্সটাও যদি মানে অপছন্দের কোনো সাবজেক্ট পড়তে গিয়ে তোমার যদি আনন্দ না হয় এটা পড়ে, তোমার যদি ইন্টারেস্ট গ্রো না করে, তুমি যদি ভালোভাবে এই বেসিক কনসেপ্টগুলো বুঝতে না পারো তোমার মনে হয়, তাহলে তুমি যদি জোর করে ওটা নাও, পরবর্তীকালে তুমি ওটাকেও ভালো লাগবে না, তুমি মুশকিলে পড়ে যাবে। কিন্তু আবার কোনো সাবজেক্ট কিন্তু ছোট নয়, আবার যদি তোমার অন্য কোনো সাবজেক্ট ভালো লাগে, ধরো তোমার বাংলা ভালো লাগে, অথবা তোমার ইংলিশ ভালো লাগে, অথবা তোমার ইতিহাস ভালো লাগে, এটা জেনে রাখো কোনো সাবজেক্ট, সমস্ত সাবজেক্টেই কিন্তু অনেক স্কোপ আছে, তোমাকে সেগুলো ভাবতে হবে। কে বলেছে আমি ইতিহাস পড়ে কিছু করতে পারবো না? আমি ইতিহাস পড়ে তো পিএইচডি করতে পারি, আমি ইতিহাস পড়েও তো আমি ইউনিভার্সিটি লেকচারার হতে পারি, কিংবা আমি কি প্রত্নতত্ত্ববিদ হতে পারি না? অনেক রকমই তো পথ আছে, তাই না? তো আমি যদি চাই আমার কোনো বিষয় যদি প্যাশন থাকে, আমি সেই বিষয়ে যেভাবে যেদিকে যে সাবজেক্টে হোক না কেন আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। কিন্তু চাপে পড়ে কোনো কিছু নেওয়ার থেকে আমার মনে হয় তোমার যেটা মন থেকে যেটা আসছে, যে সাবজেক্টটা তুমি ভালোবাসো, সেই সাবজেক্টটাতে সাথে থাকলেই তোমার বেশি তুমি সেটাতেই উন্নতি করতে পারবে। আবার ক্লাস 12-এর পরেও বিভিন্ন রকম কনফিউশন হয় যে আমি মেডিকেল পড়বো না, ইঞ্জিনিয়ারিং পড়বো না, বেসিক সায়েন্স পড়বো না, গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করবো, যা হোক করে বিএসসিটা কমপ্লিট করে নিয়েই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রেও তাই, তোমার যেটা মন, যেটা তোমার প্যাশন, সেটাই করো। এবার আমি তোমাদের যেটা দেখাবো যে বিভিন্ন রকম স্কলারশিপ রয়েছে, যারা তোমরা উচ্চ মাধ্যমিক সবে যারা রেজাল্ট বেরিয়েছে, তোমরা দেখবে যে ডিএসসি ইন্সপায়ার স্কলারশিপ রয়েছে ক্লাস 12 পর। তোমাদের এইখানে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা গিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে ডিএসসি ইন্সপায়ার স্কলারশিপ ক্লাস 12-এর পর থেকে আছে, যারা উচ্চ মাধ্যমিক পাশের পর থেকে। বিএসসির জন্য রয়েছে, এরা এমএসসিতেও দেয় কন্টিনিউ করলে। একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভালো রেজাল্ট মানে তোমাকে মার্কস বজায় রাখতে হবে। ইভেন এদের কিন্তু ইন্সপায়ার ফেলোশিপও রয়েছে পিএইচডির জন্য। তো ডিএসসি ইন্সপায়ার স্কলারশিপে তোমরা দেখতে পারো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে এই স্কলারশিপটা দেওয়া হবে, সম্পূর্ণভাবে শুধুমাত্র মার্কসের উপর ভিত্তি করে। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যেটা রয়েছে, সেটা ক্লাস 11, 12 এবং বিএসসি এমএসসি স্টুডেন্টদের জন্য। এখানে আমি লিঙ্কটা শেয়ার করেছি। এটা হচ্ছে তোমার একটু যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্ট আছে, যাদের পড়াশোনার খরচ জোগানোর জন্য অসুবিধা রয়েছে, তারা এইটার জন্য এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা সম্পূর্ণভাবে মেরিট কাম মিনস, অর্থাৎ তোমার মার্কসের উপর ডিপেন্ড করে এবং তোমার ফ্যামিলি ইনকামের যদি একটা সার্টেন অ্যামাউন্টের কম হলে, তাহলে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি তুমি বেসিক এত কিছুর পর, তুমি ক্লাস 12 হয়ে যাওয়ার পর যদি তুমি বেসিক সায়েন্স করতে চলে এসেছো, তাহলে তুমি তোমার কি কি করণীয়? তুমি যদি মনে করো না আমি ডক্টর নয়, আমি ইঞ্জিনিয়ার নয়, আমি অন্যান্য সাবজেক্ট নয়, আমি কেমিস্ট্রি, ফিজিক্স বা কোনো বেসিক সায়েন্স পড়তে চাই, তাহলে এবং আমি রিসার্চ লাইনে যেতে চাই, পিএইচডি করতে চাই, তাহলে তোমার প্রথম থেকে কি করা উচিত? আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি শিখেছি, যে আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি দীনবন্ধু এন্ড্রুজ কলেজে পড়েছি। আমাদের প্র্যাকটিক্যাল করেছি, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছি, কিন্তু রিসার্চ ল্যাব কেমন হয় আমি তো ব্যাচেলার্সে কখনো দেখিনি। কিন্তু আজকে যখন আমি পোল্যান্ডে গবেষণা করছি, তখন আমি দেখি আমাদের ল্যাবে ব্যাচেলার্সের স্টুডেন্টরা কাজ করে, প্রজেক্ট ওয়ার্ক, ওদের ব্যাচেলার্স থিসিস রয়েছে, এবং তারা ব্যাচেলারেই যে পরিমাণ এক্সপোজার পাচ্ছে, তারা ওই বয়সে ব্যাচেলার স্টাডিজের সময় তারা যে পরিমাণ রিসার্চ এক্সপোজার পাচ্ছে, এবং আমাদের যে স্টুডেন্ট রয়েছে সে সম্ভবত একটা পেপারও পাবলিশ করতে চলেছে কিছুদিনের মধ্যে। তো এই সুযোগটা খুব জরুরি। আমাদের বেশিরভাগ কলেজগুলোতে এটা
এই সুযোগটা খুব কম যে তুমি ব্যাচেলার্সে কোনো রিসার্চ ল্যাবরেটরিতে গিয়ে কাজ করতে পারা বা কাজ শেখার কোনো সুযোগটা খুবই কম। কিন্তু তো সেটাই আমি বলবো যে চেষ্টা করবে, যদি তোমরা বেসিক রিসার্চে যাও তোমরা চেষ্টা করবে যে তোমরা রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করো। কারণ যখনই তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে যাবে তখনই তোমাকে রিসার্চ এক্সপি তুমি কতটা জানো, তুমি কতটা কোনোদিন রিসার্চ করেছো কিনা সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো যদি আমি বলবো যে এখানে আমাদের কিছু কিছু রিসার্চ ইনস্টিটিউট আছে যারা এখন বিএসএমএস ইন্টিগ্রেটেড কোর্স স্টার্ট করেছে, মানে ব্যাচেলার্স এবং মাস্টার্স একসাথে ইন্টিগ্রেটেড। তো সেগুলোতে কি হয় যে ওরা কিন্তু ধরো তোমার যেমন আমি দেখাচ্ছি কোথায় এগুলো চলছে, যেমন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স এখানে যে যাদবপুরে রয়েছে, এদের একটা বিএসএমএস কোর্স রয়েছে। আনফর্চুনেটলি এই বছরের জন্য সম্ভবত এটা ডেটটা চলে গেছে, জুলাই মাসে মানে মিড জুলাই অবধি ছিল। কিন্তু আইজারে আমি এই লিঙ্কটা দিয়েছি যে ইন্ডিয়ান বিভিন্ন রকম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ আইজার, এই আমাদের দেশে অনেকগুলো আইজার আছে। আইজার কলকাতা আছে কল্যাণীতে, আইজার ভোপাল আছে, আইজার মোহালি আছে, আইজার পুনে আছে, বিভিন্ন অনেকগুলো আইজারের ব্রাঞ্চ আছে। তো তোমরা আমি এই লিঙ্কটা দিয়েছি, তোমরা এই লিঙ্কে গিয়ে বিএসএমএস কোর্সের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা পরেও করবে, যারা মাধ্যমিক বা 11-এর স্টুডেন্ট আছো, তারা এগুলো দেখতে পারো যে আইএসসিএস এ বা আইজারে তোমাদের বিএসএমএস কোর্স হয়। এবং এগুলোতে কি হয়, এগুলো তো নতুন ডিম টু বি ইউনিভার্সিটি, তো এখানে তোমাদের রিসার্চ ওরিয়েন্টেড কাজ হয়, মানে অর্থাৎ তোমাদের ক্লাসের সঙ্গে সঙ্গে যেহেতু ওরা রিসার্চ করে, যেহেতু ওদের ওখানে রিসার্চ ইনস্টিটিউট, তো তোমাদেরও রিসার্চের কিছুটা সুযোগ সুবিধা মিলে যাবে। আর যদি তুমি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হও, যেমন আমি ছিলাম, কিন্তু তখন তুমি কি করবে, তোমাদের এখন তো সেমিস্টার সিস্টেম হয়েছে, তো সেমিস্টার সিস্টেমের ফাঁকে তোমরা বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করতে পারো, ইন্টার্নশিপ বা রিসার্চ ইন্টার্নশিপ করতে পারো। সেখান থেকেও তোমরা কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করবে, অর্থাৎ তোমরা অ্যাটলিস্ট দেখতে পাবে যে ল্যাবটা কেমন হয়, ল্যাবে কিরকম ধরনের কাজ হয়, কিরকম ভাবে সবকিছু হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। এবং এই যে রিসার্চ এক্সপিরিয়েন্সটা তোমরা যখন পরে তোমাদের সিভিতে অ্যাড করবে পিএইচডির আগে, সেটাও তোমাদের সুবিধা হয়ে যাবে। এবার আমি এমএসসি অ্যাডমিশনের কথা বলবো, যে তোমাদের ধরো বিএসসি যখন হয়ে যাবে তখন কি কি করণীয়, যে তুমি ইন্ডিয়াতে অনেক অপশন রয়েছে এমএসসি করার জন্য। যেমন প্রথম হচ্ছে এমএসসি স্টাডিজ এর জন্য সবাই যেটা চেষ্টা করে কেমিস্ট্রি অনার্স পড়ার পর, প্রথম হচ্ছে চেষ্টা করে সবাই জ্যাম। সেই জ্যাম মধ্যে যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে প্রতি বছর এক একটা আইআইটি এই পরীক্ষাটা কন্ডাক্ট করে। তো এটা জেনারেলি অনলাইনে হয় বলতে এখন হয়তো মানে একটা সেন্টার দেয়, তো সেখানে ওই কম্পিউটার বেসড পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষা। এবার এই জ্যামে একটা র্যাঙ্ক আসে, যেমন জয়েন্টের মতো, জ্যামে একটা র্যাঙ্ক আসে, সেই র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন আইআইটিতে কোন আইআইটি তুমি একটা অপশন দেবে, সেই অনুযায়ী বিভিন্ন আইআইটি থেকে তোমাকে চুজ করবে। এবার এই জ্যামের র্যাঙ্ক শুধুমাত্র আইআইটি নয়, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে, যেমন এরা কাল্টিভেশন নয় কিন্তু অন্যান্য, যেমন আইআইটি ছাড়াও আইআইএসসি ব্যাঙ্গালোর, আইজার, যে আইজারের কথা এক্ষুনি বলছিলাম, সেই আইজার, এছাড়াও রয়েছে নাইজার। এরা কি করে, এরা যে এই জ্যামের র্যাঙ্কের ওপর ভিত্তি করেই ওরা ইন্টারভিউতে ডাকে। তুমি অ্যাপ্লাই করলে, তো জ্যামের র্যাঙ্ক যদি ভালো থাকে সেইটার উপর ভিত্তি করে ওরা ইন্টারভিউতে ডাকবে। এবার পার্সোনাল ইন্টারভিউ নিয়ে ওরা এমএসসিতে অ্যাডমিশন। এখানে কি হয় অ্যাকচুয়ালি, এরা হচ্ছে শুধু এমএসসি নয়, এদের এমএসসি পিএইচডি ইন্টিগ্রেটেড কোর্স থাকে, অর্থাৎ এদের তুমি এমএসসিতেও একটা স্কলারশিপ থাকে 12,000 টাকা করে সামথিং, এখন হয়তো চেঞ্জ হয়েছে আমি জানি না। আর পিএইচডি, তারপর পিএইচডিতে যখন যাবে তখন পিএইচডি যেরকম স্কলারশিপ সেটা আসবে। তো এরা ইন্টিগ্রেটেড পিএইচডি থাকে, যেহেতু ইন্টিগ্রেটেড পিএইচডি তাই জন্য এরা একটা জ্যামের রেজাল্টের পর, জ্যামের স্কোরের পর বা র্যাঙ্কের পর এরা একটা পার্সোনাল ইন্টারভিউ নিয়ে ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি কোর্সে ভর্তি করে। এছাড়া ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কাল্টিভেশন অফ দ্য সায়েন্স, এই আইএসসিএস এর কি নিজস্ব পরীক্ষা হয়, এরা জ্যামের স্কোরের উপর ভিত্তি করে নয়, এরা নিজস্ব মানে এমসিকিউ নিজস্ব পরীক্ষা নেয়। আর টিআইএফআর টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এরাও নিজস্ব পরীক্ষা নেয়। পরীক্ষার পর আইএসিএস এবং টিআইএফআর দুজনেই পরীক্ষার পর যারা সিলেক্টেড হয় তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকে এবং ইন্টারভিউতে সিলেক্ট করে ওরা স্টুডেন্টদেরকে নেয়। এছাড়া যেটা বলছিলাম যে এমএসসি স্টাডিজ এর জন্য রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, দিল্লি ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, পন্ডিচেরি ইউনিভার্সিটি, এরকম আরো অনেক সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে এমএসসি পড়ার জন্য। এদের খরচ খরচাও খুব বেশি নয়।
তো ইন্ডিয়াতে এগুলো এইখান থেকে ইন্ডিয়ায় এমএসসি পড়ার বিভিন্ন কেমিস্ট্রিতে এমএসসি পড়ার বিভিন্ন চান্স রয়েছে। আর আমি যেটা বললাম যে ফাঁকে ফাঁকে ইন্টার্নশিপ যদি করতে পারো সেমিস্টার ব্রেকে তাহলে খুব ভালো। যেমন তুমি যদি যেহেতু থাকো, এবার মাস্টার্সে তোমার তো একটা লাস্টে একটা থিসিস করতেই হয়, সেটা আমি পরে আসছি। এবার যদি তুমি যদি এমএসসির সময় থেকেই বাইরে যেতে চাও, অর্থাৎ তোমার ব্যাচেলার্সের পরে যদি তুমি বাইরে যেতে চাও দেশের বাইরে, তাহলে তুমি যদি জার্মানিতে যেতে চাও তাহলে ডিএএডি বলে একটা খুব ভালো প্রোগ্রাম রয়েছে মাস্টার স্টুডেন্টদের জন্য। ডিএডি পিএইচডিও আছে আর এমএসসিও আছে। তো ডিএএডির ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো যে মাস্টার স্টুডেন্টদের জন্য কি কি প্রোগ্রাম রয়েছে। এছাড়া পোল্যান্ডের নাভা একটা অর্গানাইজেশন, তাদেরও কিছু স্কলারশিপ রয়েছে। আমি স্কলারশিপের কথা বলছি, অনেক কোর্স তো অনেক আছে, কোর্স প্রচুর সমস্ত জার্মানিতে বলো বা বিভিন্ন দেশেই কোর্স প্রচুর আছে মাস্টার্স, কিন্তু সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের দেশ থেকে নিজে পয়সা খরচ করে বাইরে পড়তে যাওয়াটা খুবই কঠিন, সেটা সবসময় সম্ভব হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। তাই জন্য আমি বলছি যে এইগুলো হচ্ছে তোমার ফেলোশিপ মানে স্কলারশিপ প্রোগ্রাম আছে, বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম আছে মাস্টার্সের জন্য। জার্মানির জন্য ডিএডি খুবই ভালো, তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এছাড়া তোমরা দেখবে যে ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও আছে কিভাবে ডিএডি অ্যাপ্লাই করতে হয় ইত্যাদি, ওদের ওয়েবসাইটে তো অবশ্যই দেখতে পারো। এছাড়া তুমি যদি ইউএসএ তে এমএস পিএইচডি ইন্টিগ্রেটেড কোর্স কিছু কিছু পাওয়া যায়, সেগুলো তোমরা খুঁজে দেখতে পারো কিছু কিছু ইউনিভার্সিটি। আর সেক্ষেত্রে তোমার জিআরই বা টোয়েফেল ম্যান্ডেটারি হবে। তো জিআরই একটা পরীক্ষা হয় যে এতে যাওয়ার জন্য, মেনলি ইংলিশ আর ম্যাথস এর একটা পরীক্ষা হয় আর কিছু জেনারেল কোয়েশ্চেন্স। আর টোয়েফেলটা হচ্ছে তোমার ইংলিশের জন্য। টোয়েফেলটা ইউএস এর জন্য টোয়েফেলটা খুব যে তুমি ইংলিশ স্পিকিং এবং ইংলিশ রাইটিং লিসেনিং, স্পিকিং রাইটিং লিসেনিং এগুলো সমস্ত টেস্ট হয়, এবং আইএলটিএসও তাই। তো এই টেস্টগুলো তাহলে বাইরে যাওয়ার জন্য দিতে হয়। এছাড়া যে জিনিসগুলো খুব দরকার হয় সেগুলো হচ্ছে যে তোমাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় বা মোটিভেশন লেটার, যে তুমি কেন এই কিসের, তুমি কি কাজ করতে চাও, কেন করতে চাও, তুমি আগে কি কি করেছো, তুমি এই সমস্ত লিখতে হয়। আর এটা মোটিভেশন লেটারটা ভালোভাবে লিখতে হবে। আর রিসার্চ এক্সপিরিয়েন্স, যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে তুমি যখন এই কোথাও যেতে চাইবে তখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স কি আছে। তো সেক্ষেত্রে যদি তোমার আগে কোনো ইন্টার্নশিপ করা থাকে বা তুমি যদি কোনো রিসার্চ ইনস্টিটিউটে কাজ করো, সেখানে তোমার যেহেতু রিসার্চের চান্সটা অনেক বেড়ে যাচ্ছে, তো সেখান থেকে তুমি রিসার্চ এক্সপিরিয়েন্সটা ভালো এখানে তুমি ভালো লিখতে পারবে, মানে তোমার কি কি কাজ করেছো বা যদি কোনো পাবলিকেশন হয়ে থাকে। রেকমেন্ডেশন লেটার লাগে জেনারেলি 2 বা 3 জন টিচারের থেকে, তোমার যে কলেজের যারা টিচার রয়েছে তাদেরকে তুমি পড়ছো তাদের থেকে রেকমেন্ডেশন লেটার লাগে, যে তারা লিখে দেবেন যে হ্যাঁ এই স্টুডেন্ট খুবই ভালো, সমস্ত ধরনের যে তোমার বিভিন্ন জিনিস লিখে দেবে। আর তোমার সিভি, এই ডকুমেন্টগুলো তোমাকে মেনলি দিতে হবে। আর এই তুমি যে এগুলোর জন্য অ্যাপ্লাই করো, ডিএডির জন্য একটা ইন্টারভিউ হয়, বা কোনো কোনো ক্ষেত্রে ওরা অনলাইনে ইন্টারভিউ নেবে, তোমার সবসময় যেতে হবে না। কোনো কোনো ইউনিভার্সিটি ইন্টারভিউর জন্য ডাকে, কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ওরা যাতায়াতের তোমাকে টাকা দিয়ে দেবে। তো মাস্টার থিসিসের কথা আমি যেটা বলবো, যে এমএসসি যখন তুমি করবে তখন যে 4th সেমিস্টার লাস্ট, যে মানে এমএসসি সেকেন্ড ইয়ারে যে 4th সেমিস্টার থাকবে, সেখানে কি হয় তোমাকে একটা রিসার্চের কাজ করতে হবে। এটা এমএসসি করার একটা অংশ, যে তোমাকে একটা প্রজেক্ট করতে হবে। মানে এমএসসি তে তোমাকে কিছু একটা নতুন, সেটা সবসময় নতুন হয় না, কিন্তু কিছুদিন তোমাকে 6 মাস ল্যাবে থাকতে হবে, ল্যাবে কাজ করতে হবে, শিখতে হবে। তো আমি দেখেছি অনেকেই এটাকে অতটা সিরিয়াসলি নেয় না, ঠিক আছে নাম্বার তো পেয়ে যাবো, আমাদের চেনা স্যার নাম্বার দিয়ে দেবে, ল্যাবে একটু আধটু গেল। তুমি যদি পরবর্তীকালে রিসার্চটাকে তোমার লাইফে কেরিয়ার হিসেবে নিতে চাও, তাহলে আমি বলবো যে এটাকে তুমি সিরিয়াসলি নাও। আর যদি না চাও সেটা আলাদা ব্যাপার। তুমি মাস্টার থিসিসটাকে সিরিয়াসলি নাও, এবং এই সময় যে তুমি রিসার্চ এক্সপিরিয়েন্সটা যে তোমার হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু তোমার পরবর্তীকালে কাজে লাগবে। হয়তো তুমি ভালো করে এই 6 মাস কাজ করলে তোমার একটা ছোটখাটো পাবলিকেশনও হতে পারে, সেটা ফার্স্ট অথর নাই বা হলো, কিন্তু যদি পাবলিকেশন হয় তাহলে তোমার সিভিতে ওটা থাকলে ওটা তোমার খুবই সুবিধা হবে পরবর্তীকালে পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য। আর তুমি যদি এখন মাস্টার থিসিসে তুমি কি টপিক চুজ করবে, সেটাও তোমার যদি মনে মনে কিছু ভেবে থাকো যে আমি এই ধরনের টপিক আমার ফেভারিট, এই ধরনের টপিকে আমি পিএইচডি করতে চাই বা পরবর্তীকালে কাজ করতে চাই, তুমি যদি তার কাছাকাছি কোনো টপিক, যদি তোমার ইউনিভার্সিটিতে কোনো টিচার মানে কোনো সুপারভাইজার সেই ধরনের বিষয়ে রিসার্চ করেন, তাহলে সেই জাতীয় রিসার্চ যদি তুমিও চুজ করো, তোমার মাস্টার থিসিস করো, তাহলে পরবর্তীকালে তুমি যেখানে অ্যাপ্লাই করবে ওই ধরনের টপিকে, তাহলে তুমি বলতে পারবে যে আমি এই কাজগুলো করেছি, অর্থাৎ আমি এগুলো জানি, তো তোমাকে নেওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে সেই টপিকে।
তো আমি যে রিসার্চ ইন্টার্নশিপের কথা বলছিলাম, তো সেই ইন্টার্নশিপগুলো ইন্ডিয়ার মধ্যে কি কি হয়? ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। যেমন ধরো TIFR, সেখানে তুমি দেখবে ভিজিটিং স্টুডেন্টস রিসার্চ প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম হয়। সেখানে একটা কিছুদিনের জন্য স্টুডেন্টরা কয়েক মাসের জন্য গিয়ে, সেটা সামার প্রোগ্রাম আর কি, সামার স্কুল টাইপ। তো সামার প্রোগ্রাম ওরা যেটা থাকে, তুমি 2-3 মাস, 2 মাস বা 3 মাসের জন্য, বা কখনো কখনো 1 মাস, যেরকম ডিপেন্ড করে, তুমি গিয়ে ওখানে একটা রিসার্চ ইন্টার্নশিপ করতে পারবে। সেখানে গিয়ে কিছু শিখতে পারবে যে ওখানে কিরকম ল্যাবে কাজ হচ্ছে। তো ISCS এও এরকম ধরনের সুযোগ রয়েছে। ISCS এ তুমি যদি চাও, ওদের ওয়েবসাইটে গিয়ে ওদের যে প্রফেসরের কাজ তোমার পছন্দ হচ্ছে, যে যে রিসার্চারের কাজ, তুমি এই ধরনের টপিকে কাজ করতে চাও, তুমি ওনাদেরকে ইমেল করতে পারো, জানাতে পারো যে আমি এই ইউনিভার্সিটিতে পড়ছি, আমি এই ইউনিভার্সিটিতে কাজ করতে চাই, মানে একটা রিসার্চ ইন্টার্নশিপ করতে চাই, এই সময় আমার সেমিস্টার ব্রেক আছে, আমি কাজ করতে চাই। তোমরা সেই গরমের ছুটিতে বা কোনো সময় ওই ল্যাবে গিয়ে কাজ করে কিছু শিখতে পারো। বা এই যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বারকেও এরকম সুযোগ রয়েছে, বা বিভিন্ন যে আইজার্স গুলো রয়েছে সেখানেও সুযোগ রয়েছে, নাইজারেও সুযোগ আছে, এবং IIT-তেও তুমি করতে পারো। এবং তোমার নিজের ইউনিভার্সিটিতে যদি তুমি কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ো, যেমন BHU-তে আমি দেখেছি যে, বা যে কোনো ইউনিভার্সিটিতে যেখানে রিসার্চ ল্যাব আছে, তুমি তোমাদের টিচারের কাছে গিয়ে বলতে পারো যে স্যার, আমি আপনার, স্যার বা ম্যাডাম, আমি আপনাদের ল্যাবে কাজ করতে চাই, রিসার্চ ইনস্টিটিউট, মানে রিসার্চ ইন্টার্নশিপ করতে চাই, কিছুদিনের জন্য প্রজেক্ট করতে চাই, আমার ছুটি আছে। তো এরকম করে অ্যাপ্রোচ করতে পারো বা ইমেল করতে পারো নিজের রিসার্চ একটু এক্সপিরিয়েন্স গেইন করার জন্য। তুমি যদি বাইরে যেতে চাও, তো বাইরে যাওয়ার জন্য আমি নিজে আমার মাস্টার্সের পর, আমি ব্যক্তিগত সত্যি কথা বলতে, আমার কোনো আইডিয়া ছিল না যে ইন্টার্নশিপ করা যেতে পারে বা রিসার্চ এক্সপিরিয়েন্স হওয়াটা এতটা ইম্পর্টেন্ট। তাই জন্য আমি তোমাদের এত বারবার ভালোভাবে বলছি, কারণ আমি যখন আমার MSc-র পর অ্যাপ্লাই করছিলাম বিভিন্ন জায়গায়, তো তখন আমার মনে হয়েছে যে যে সব জায়গায় রিসার্চ এক্সপিরিয়েন্স তো চাইছে। তো আমার সেভাবে তো আমি যখন আমি শুধু মাস্টার থিসিস করেছি MSc-তে, কিন্তু তেমনভাবে ইন্টার্নশিপ আমার করা হয়নি তখন পর্যন্ত। তো আমি তার জন্য ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে কিছু ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করি। তো আমি জার্মানিতে এইখানে যে বায়োসফট প্রোগ্রাম, এখানে আমি দেখাচ্ছি ইন্টারন্যাশনাল হেলমহোলটজ রিসার্চ স্কুল অফ বায়োফিজিক্স অ্যান্ড সফট ম্যাটার, এখানে আমি রিসার্চ ইন্টার্নশিপের জন্য গেছিলাম। 2.5 মাসের একটা কোর্স ছিল। তো সেখানে গিয়ে আমি 2.5 মাস কাজ করি ফরচুন জেন্ট্রাম জুলিক বলে একটা ইনস্টিটিউট। তো এরা বায়োসফট থেকে, এই তুমি যে এই লিঙ্কটাতে যাও, তার দেখবে এই যে GSP গেস্ট স্টুডেন্ট প্রোগ্রাম, সেই গেস্ট স্টুডেন্ট প্রোগ্রামে ওরা কি করে, প্রতি বছর কিছু পরিমাণ স্টুডেন্টকে, 30-35 জন স্টুডেন্টকে ডাকে, 30-35 স্টুডেন্টকে ডেকে ওরা, মানে ওরা সমস্ত খরচ দেয়, যাওয়া আসার টিকিটের ভাড়া থেকে শুরু করে ওখানে থাকা খাওয়ার খরচ ওরা সমস্ত দেয়, মানে স্কলারশিপ হিসেবে। এবং সেইটা, এবং এবার তোমাদেরকে বিভিন্ন রকম ল্যাবে যাওয়ার এক্সপোজার মিলে যায়, যে তুমি ওখানে শুধুমাত্র আমি ফরচুন জেন্ট্রাম জুলিকে যেরকম কাজ করেছি 2.5 মাস, তার সঙ্গে আমি একটা নিউট্রন স্পাটারিং ল্যাব কোর্স করারও সুযোগ পেয়েছিলাম মিউনিকে গিয়ে, জার্মানির মিউনিকে। সেখানে বড় বড় নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল, সেখানে প্রচুর বড় বড় ইনস্ট্রুমেন্ট ছিল, যেখানে সেগুলো দেখার সুযোগ পেয়েছিলাম, এবং সেগুলো সেই সায়েন্টিস্টদের সঙ্গে মানে পার্সোনালি ইন্টারাকশন করার এবং কোয়েশ্চেন করার, বিভিন্ন রকম জিজ্ঞাসা, নিজের প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম। তো এইরকম ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কি কি লাগে, ওই একই, যে তোমাকে মোটিভেশন লেটার লিখতে হবে যে তুমি কেন জয়েন করতে চাও, ওখানেও একটা ওরা লিস্ট অফ রিসার্চ প্রজেক্টস দেয়, যে এই প্রজেক্টগুলো রয়েছে ওদের, তো তোমরা কোন প্রজেক্টে জয়েন করতে চাও, সেটা কেন জয়েন করতে চাও সেটা জানাতে হবে। এছাড়া তোমার CV এবং রেকমেন্ডেশন লেটার, এগুলোই লাগে। তো তোমার যদি তো সেগুলো থেকেই ওরা চুজ করে। এবার যদি তার সেই প্রফেসর যার আন্ডারে তুমি করতে চাও, তাকে তুমি পার্সোনাল ইমেল করেও বলতে পারো যে আমি এরকম অ্যাপ্লাই করেছি, কিন্তু আপনার ল্যাবে আমি কাজ করব, মানে এই প্রজেক্টের জন্য আসতে চাই, এরকম ইমেলও করতে পারো। আর যদি তোমরা যখন পরবর্তীকালে যখন তোমরা করবে, মানে যদি তোমরা কেউ অ্যাপ্লাই করো পরবর্তীকালে, তাহলে আমাকে জানাতে পারো, আমিও ওদের সাথে কথা বলতে পারি। মানে আমি গ্যারেন্টি কিছু দিচ্ছি না, মানে জাস্ট বলছি যে আমার যেহেতু পরিচয় আছে, তো আমি বলে দিতে পারি। অফকোর্স আমার উপর কিছু ডিপেন্ড করবে না, বাট তাও। আরও এখানে LMU ইউনিভার্সিটি রয়েছে, লুডভিগ ম্যাক্সমিলিয়ান ইউনিভার্সিটি অফ মিউনিক, এখানেও কিন্তু এরকম ধরনের রিসার্চ ইনস্টিটিউটের অনলাইন সামার, এখানে এবছর অনলাইন হচ্ছে, কিন্তু জেনারেলি ওদের অন্যান্য বছর ওখানে গিয়ে ওই একই রকম এই বায়োসফটের মতোই ওদের সামার স্কুল হয়, মানে সামার ইন্টার্নশিপ হয়।
তো এবারে তো জানো, এখন জানি না কত বছর এরকম থাকবে, সবকিছু অনলাইন, তাও ওদের অনলাইন হচ্ছে, অনলাইনে যদি তোমরা করতে চাও সেক্ষেত্রেও তোমরা দেখতে পারো, তোমরা যখন ব্যাচেলার্স করবে মাস্টার্স করবে সেই সময়। তো আমি যখন গেছিলাম, আমি গেছিলাম আমার মাস্টার্সের পর অ্যাকচুয়ালি, কারণ তখন অবধি আমি জানতাম না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি করতে হয় না করতে হয়। আমি আমার মাস্টার্স কমপ্লিট হওয়ার পর এইখানে এই বায়োসফটে গেছিলাম, আর তারপরে আমি অন্যান্য জায়গায় পিএইচডির জন্য অ্যাপ্লাই করছিলাম। তো এছাড়া তুমি এখানে এরকম এগুলো ছাড়া বিভিন্ন জায়গায় যে ইন্টার্নশিপগুলো রয়েছে, এগুলো ছাড়াও তুমি কি করতে পারো, ডিরেক্ট ফ্যাকাল্টি মেম্বারদেরকে ইমেল করতে পারো। ইমেল করে তুমি বলতে পারো যে এরকম কোনো রিসার্চ ইন্টার্নশিপের কোনো সুযোগ রয়েছে কিনা, ফান্ডেড রিসার্চ ইন্টার্নশিপে যদি কোনো সুযোগ থাকে তুমি জিজ্ঞেস করতে পারো। এবার যদি মাস্টার্সের পর পিএইচডি কথা বলছি, পিএইচডি ব্যাপারে হচ্ছে তুমি ইন্ডিয়াতে পিএইচডি অ্যাপ্লিকেশন করার জন্য যেটা হচ্ছে তুমি নেট পরীক্ষা হয়, অল ইন্ডিয়া পরীক্ষা হয়। তো জেআরএফ বা এলএস এর মাধ্যমে, জেআরএফ আর এলএস দুটো, তুমি ধরো নেট পরীক্ষা দেওয়ার পর যে র্যাঙ্ক আসে তার মধ্যে থেকে জেআরএফ এবং এলএস হয়। যারা প্রথম দিকে কিছু র্যাঙ্ক তারা জেআরএফ পায়, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, আর তারপরের দিকে এলএস আসে, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ যখন হয় তারা পিএইচডি করার জন্য এলিজিবল হয় এবং পিএইচডি স্কলারশিপ তারা পায়। এবং এলএস যখন হয় তখন সেটা পিএইচডি করলে করতে পারে, কিন্তু মেনলি এটা লেকচারশিপের জন্য, অর্থাৎ সেই ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য বা কলেজে পড়ানোর জন্য অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও পরীক্ষা হয়, গেট পরীক্ষা হয়। গেট এটাও একটা আইআইটি থেকে এই পরীক্ষাটা কন্ডাক্ট করে, এটাও পিএইচডির জন্য এই পরীক্ষাটা হয়। এছাড়া স্টেট আছে, যেটা স্টেট এলিজিবিলিটি টেস্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে হয়, অর্থাৎ আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে হবে, এখান থেকেও পিএইচডি স্কলারশিপ পাওয়া যেতে পারে। এছাড়া যে আগে যে আমি ইন্সপায়ার ফেলোশিপের কথা বলছিলাম, সেই ইন্সপায়ার ফেলোশিপ এখানে পিএইচডিতেও ক্ষেত্রেও সেই ইন্সপায়ার ফেলোশিপ পাওয়া যেতে পারে। আর হচ্ছে তোমার টিআইএফআর বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বা এগুলো হচ্ছে তোমার আইএসসিএস, আমি লিখিনি আইএসসিএস, এগুলোতেও তুমি অ্যাপ্লাই করতে পারো পিএইচডির জন্য আলাদা করে। এদেরও আলাদা পরীক্ষা হয় আইএসসিএস মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এদেরও আলাদা পরীক্ষা হয়। এছাড়া স্কলারশিপের ব্যাপারে যেরকম জুনিয়র রিসার্চ ফেলোশিপের স্কলারশিপ রয়েছে এখন এই মুহূর্তে নর্মালি 31,000 টাকা করে, আর তারপর 2 বছর পর থেকে সেটা আরো কিছুটা বেড়ে যায়। তবে আরেকটা যেটা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় পিএইচডি স্কলারশিপ, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোশিপ। সেটা অনেক কঠিন একটা টাফ একটা মানে কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেটা খুবই ভালো স্যালারি ফেলোশিপ থাকে এবং সেটা অত্যন্ত সম্মানীয় একটা মানে অ্যাওয়ার্ড আর কি। এবার বাইরে পড়তে যাওয়ার কথা বলছি, আমি কি টাইম অনেক এক্সট্রা নিয়ে ফেলছি? না 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 না, ওকে, একদম এটা দরকার তো। ওকে ম্যাম, বলো। যদি এমবিবিএস এর পর কেউ জিআরই দেয়, তাহলে কি সে তারপর ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতে পারবে কি পারবে না? মানে এমবিবিএস করার পর কি আর ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করা যায়? আমি সঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় সেটা দেখতে হয়, মানে ধরো যে পোস্টগুলো আসে পিএইচডির জন্য, অবশ্যই রিসার্চ তো করা যায়, মেডিকেল লাইন থেকে তো অনেকেই করে শুনেছি আমি। তবে আমি ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে সেটাই জিজ্ঞাসা করছি। ফিজিক্যাল কেমিস্ট্রি সেটা হয়তো আমার মনে হয় সেটা বায়োফিজিক্যাল কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রির দিকে মেনলি টার্ন করবে। আচ্ছা ম্যাম। কারণ যেহেতু সে তো ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে অনেকটাই দূরে রয়েছে, যখন সে এমবিবিএস করছে তার মানে সে মানে বায়োকেমিস্ট্রির দিকে অনেকটা ঘেঁষে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তার রিসার্চের ফিল্ডটা অনেকটাই মানে বায়োলজিক্যাল কেমিস্ট্রি বা বায়োফিজিক্যাল কেমিস্ট্রির দিকে টার্ন করতে পারে। তবে কখনোই আমি বলবো না যে সম্ভব নয়, কারণ অনেক বড় বড় বৈজ্ঞানিকের ক্ষেত্রে দেখা গেছে তারা তাদের ডিসিপ্লিন কমপ্লিটলি চেঞ্জ করেছেন এবং তারা চেঞ্জ করে এবং সেরকমভাবে রিসার্চ করেছেন। তো যদি সেই বিষয় মানে যে চেঞ্জ করবে এমবিবিএস করার পর, সে তো অনেকদিন ফিজিক্যাল কেমিস্ট্রি না পড়ে অনেকটা ভুলে গেছে, বা হয়তো তার বেসিক নলেজটা অতটা নেই, যেহেতু সে উচ্চ মাধ্যমিকের পরই ফিজিক্যাল কেমিস্ট্রি কখনো পড়েনি। তো তার বেসিক নলেজটা যদি অতটা না থাকে, তখন তাকে হয়তো পরবর্তীকালে শিখে নিতে হবে। সেটা যদি তার পক্ষে সম্ভব হয় সেটা সম্ভব, কিন্তু টেকনিক্যালি মানে ইউনিভার্সিটি অ্যালাউ করবে কিনা বা সেটা হয়তো সেটা আমি ঠিক বলতে পারছি না, বাট সেটা দেখতে হবে। কারণ সবসময় যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরোয় পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য, সেখানে থাকে যে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মাস্টার্স ইন দিস 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 দিস,
অর এরকম কিছু একটা ক্রাইটেরিয়া থাকে। তো ওই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করেই এটা ডিপেন্ড করবে যে এমবিবিএস এর পর কেউ জয়েন করতে পারবে কি পারবে না। তবে আমার মনে হয় বায়োলজিক্যাল কেমিস্ট্রি বা এগুলোর ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয়, কোনো কোনো ইউনিভার্সিটি বা রিসার্চ ইনস্টিটিউট সেটাকে অ্যালাউ করতে পারে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। তো পিএইচডি অ্যাপ্লিকেশন যেটা বাইরে, ইন্ডিয়ার বাইরে যেটা বলছিলাম, সেটা হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে এখন প্রচুর স্টুডেন্ট যাচ্ছে, প্রচুর স্টুডেন্ট বাইরেতে রিসার্চ মানে পিএইচডি অ্যাপ্লিকেশন পিএইচডির জন্য যাচ্ছে, পিএইচডি বা পোস্ট ডকের জন্য। পিএইচডির জন্য যতটা যায়, পোস্ট ডকের জন্য আরো বেশি। যাই হোক, তো ইউরোপ, ইউএসএ, সিঙ্গাপুর, ইসরায়েল, জাপান, তাইওয়ান, সাউথ কোরিয়া, এইসব বিভিন্ন দেশে প্রচুর প্রচুর ইন্ডিয়ান পিএইচডি স্টুডেন্ট রয়েছে। তো কিভাবে অ্যাপ্লাই করবো সেটা সবসময় একটা কোয়েশ্চেন। তো তো যে ইউনিভার্সিটি আমরা যখন চুজ করব, আমরা গ্লোবাল কিউএস র্যাঙ্কিংটা দেখতে পারি যে কত র্যাঙ্কে রয়েছে ইউনিভার্সিটি। তার মানে আমরা বুঝতে পারবো, আমরা দূর থেকে তো বুঝতে পারছি না কেমন ইউনিভার্সিটি, তো আমরা যদি মোটামুটি একটা র্যাঙ্কিং দেখে আমরা একটা আইডিয়া পেতে পারি গ্লোবাল কিউএস র্যাঙ্কিং থেকে। তবে ইউনিভার্সিটির কিউএস র্যাঙ্কিং সবসময় অতটাও বড় কথা নয়, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যে একজন কম্পিটেন্ট এবং সাপোর্টিভ সুপারভাইজার পাওয়া। অর্থাৎ সুপারভাইজার যদি ভালো কাজ করেন, মনে করো তোমার সুপারভাইজার খুব অনেক ভালো কাজ করেছেন, তার অনেক ভালো ভালো পেপার আছে, এবং তিনি একটা ইউনিভার্সিটিতে রয়েছেন যেটা অতটাও ভালো নয়, কিন্তু তার পার্সোনাল প্রজেক্ট রয়েছে, তার পার্সোনাল ফান্ডিং আছে, এবং তার ভালো ভালো পেপার আছে এবং প্রজেক্ট আছে এবং ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে তোমরা সেটাও নিতে পারো। কারণ মেন জিনিসটা ডিপেন্ড করছে তোমার হাতে ফান্ডিং আছে কিনা, আর হচ্ছে তোমার সুপারভাইজার তোমাকে কতটা সাপোর্ট করবেন এবং কতটা তিনি, তার জ্ঞানের প্রসারটা কতটা, তিনি তোমাকে কতটা হেল্প করতে পারবেন। তুমি যখন আটকে পড়বে, তুমি যখন কোনো কিছু রিসার্চ করতে অনেক প্রবলেমের সম্মুখীন তো হবে, তো সেখানে তিনি কতটা তোমাদেরকে সাহায্য করতে পারবেন। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সুপারভাইজার অনেক স্টুডেন্ট অনেক অতটা সময় দিতে পারেন না, তো সেক্ষেত্রে সুপারভাইজার একটা ভালো চুজ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এবার পিএইচডি অ্যাপ্লিকেশন বাইরে করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, ওই একই কারিকুলাম ভিটা অর্থাৎ সিভি তোমাদের খুব ভালো হতে হবে, ভালো হতে হবে মানে ভালো মার্কস, ব্যাচেলার্স মাস্টার্সে ভালো মার্কস থাকলে খুবই ভালো হয়, এবং তোমাকে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার লিখতে হবে। মোটিভেশন লেটারে যেটা হয়, স্টেটমেন্ট অফ পারপাসটা মেনলি ইউএস এর জন্য, আমি পরে বলছি। তো তোমাকে মেনলি মোটিভেশন লেটার লিখতে হবে যে তুমি প্রথম কথা তুমি লিখবে যে তুমি কেন যাচ্ছ, কি তুমি তোমার ব্যাকগ্রাউন্ড লিখবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তারপর তুমি লিখবে তুমি কেমন 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 রেজাল্ট করেছো বা কেমন তোমার পড়াশোনায়, তারপর তুমি লিখবে তোমার কি সাবজেক্ট পছন্দ, এবং তুমি কিছু লিখবে যে আমি এই ধরনের কাজ করতে চাই, আমি এই টপিক, আমি এই ধরনের রিলেটেড কাজ করতে চাই। এবার তুমি যখন যেখানে অ্যাপ্লাই করছো তার রিলেটেড কিছুটা লিখতে পারো, মানে তুমি দেখলে যে তুমি যে স্যারের আন্ডারে অ্যাপ্লাই করছো, ওই স্যারকে বা ওই ম্যাডামকে তিনি যেরকম কাজ করছেন, তো সেই অনুযায়ী তুমি খানিকটা, মানে অফকোর্স তুমি তো যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্টেই অ্যাপ্লাই করবে, তো তুমি সেই অনুযায়ী লিখতে পারো খানিকটা মোটিভেশন লেটারে। আর লিখতে পারো যে এগুলো তোমার মেনলি লিখতে হবে যে তুমি কি করতে চাও, স্টেটমেন্ট অফ পারপাস, তুমি কি ধরনের কাজ করতে চাও এবং তুমি কেন ওই গ্রুপে বা ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো। তারপর তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স, আমি বললাম যে এই ধরনের রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে, মানে তুমি যদি আগে ইন্টার্নশিপ করে থাকো বা তুমি যদি কোনো আগে পেপার থাকে, তুমি যদি কোনো পাবলিকেশন হয়ে থাকে, তাহলে খুবই ভালো। এছাড়া রেকমেন্ডেশন লেটার তোমার টিচারের থেকে লাগবে, আর এবং ইংলিশ স্পিকিং সার্টিফিকেট অর্থাৎ তোমার আইএলটিএস বা টোএফএল যে পরীক্ষার কথা বলছিলাম, সেগুলো অনেকটা জরুরি। সব জায়গায় সেটা মানে ম্যান্ডেটারি না হলেও ইউএসএ তো অবশ্যই লাগে, আর ইউরোপের বিভিন্ন কান্ট্রি মানে বিভিন্ন জায়গাতে ওগুলো অনেক সময় চায়, থাকলে ভালো। তো তুমি কিভাবে খুঁজবে যে কোথা থেকে পিএইচডি পজিশন গুলো পাবো, আমি এটা নিয়ে খুবই সমস্যার মধ্যে ছিলাম যে আমি যখন দেখছিলাম যে কোথা থেকে আমি পিএইচডি মানে কোথায় পাবো, মানে কোথায় অ্যাপ্লাই করবো, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো। তো এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন আমি এই ওয়েবসাইট থেকে মানে অ্যাপ্লাই করে, যেখানে আমি এখন জয়েন করেছি, আমি এই ওয়েবসাইট থেকে পেয়েছিলাম ইউরা অ্যাক্সেস বলে একটা ওয়েবসাইট আছে। এখানে গিয়ে তুমি চুজ করতে পারো যে তুমি যদি সাবজেক্টের নাম দাও যে তুমি চুজ করবে ফিজিক্স না কেমিস্ট্রি না বায়োফিজিক্স না কি, তুমি চুজ করলে, চুজ করার পর তুমি দিলে তুমি কোন কান্ট্রিতে সার্চ করছো, বা তুমি যে কোনো কান্ট্রি দিলে না, পুরো ইউরোপ দিলে বা পুরো ইউএস দিলে, মানে এটা মেনলি ইউরোপের জন্য। তো তুমি সার্চ করলে, তো সেখানে তোমাকে লিস্ট দেখাবে যে কি কি ওপেন অ্যাডভার্টাইজমেন্ট এখন রয়েছে এবং লাস্ট ডেট কবে, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টটা তুমি ক্লিক করে তুমি দেখতে পাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কি কি করতে হবে, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে।
তো সেখান থেকে দেখে তুমি যেভাবে বলবে আইটার ইউনিভার্সিটি পোর্টালে অথবা সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন, না হলে তোমাকে ইমেল করে সবকিছু জানাতে হবে যেগুলো যেগুলো ওরা চেয়েছে। অথবা রয়েছে findaphd.com, এছাড়া রয়েছে গ্লাসডোর জবস। এছাড়া তুমি যদি রিসার্চ গেট থেকে দেখো, রিসার্চ গেট হয়তো তোমাদের এখন অ্যাকাউন্ট নেই, কারণ কোনো ইউনিভার্সিটি ইমেল আইডি থাকলে তবেই রিসার্চ গেটটা খোলা যায়। কিন্তু যখন তোমরা পরবর্তীকালে যদি কখনো ইউনিভার্সিটি ইমেল আইডি হয় তাহলে তোমরা রিসার্চ গেটটা খুলতে পারো, ওখানে প্রচুর জব থাকে, মানে জব বলতে তোমার পিএইচডি, পোস্ট ডক ইত্যাদি তুমি পেতে পারো ওখান থেকেও। তো রিসার্চ গেটটা হচ্ছে একটা ওয়েবসাইট, মানে একটা অ্যাকাউন্ট, যেরকম ফেসবুকে সকলের অ্যাকাউন্ট থাকে, এরকম রিসার্চ গেটের রিসার্চারদের অ্যাকাউন্ট থাকে। তো সেখানে রিসার্চের অ্যাকাউন্টে তুমি রিসার্চাররা কি কি পাবলিকেশন, এখানে যেরকম আমরা ঘুরতে গেলে ছবি দিই ফেসবুকে, সেরকম রিসার্চ গেটে তারা কি কি, আমি একটা পাবলিশ করলাম রিসার্চ গেটে পোস্ট করলাম, তাহলে কি হবে, সমস্ত রিসার্চাররা ওটা দেখতে পাবে এবং সেটা সেই রিসার্চের সকলের চোখে আসবে। তো রিসার্চ গেটে অ্যাকাউন্ট যদি তোমরা কখনো খোলো, তাহলে রিসার্চ গেটে একটা রিসার্চ গেট জবস বলে অপশন আছে, সেখান থেকেও তোমরা বিভিন্ন মানে দেখতে পারো অ্যাডভার্টাইজমেন্ট পিএইচডি। এছাড়া লিঙ্কডিনের কথা তোমরা শুনে থাকবে, লিঙ্কডিন থেকেও তোমরা পিএইচডি সার্চ করতে পারো জব। এছাড়া তোমরা ইমেল করে পার্সোনালি কোনো সুপারভাইজারকে কন্ট্যাক্ট করতে পারো। ইউরোপে মেনলি 3 থেকে 4 বছরের পিএইচডি কোর্স হয়, কখনো কখনো বেশিও লাগে, কিন্তু জেনারেলি ওদের ফেলোশিপটা এই টাইমের জন্য থাকে, এরপর এক্সটেনশন দেয়। আর ডকুমেন্টস আমি বললাম ইউরোপের জন্য একই প্রায়, এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট মানে নাম্বারটা ভালো রাখার চেষ্টা করবে, বিএসসি থেকেই নাম্বারটা ভালো থাকাটা ইম্পর্টেন্ট। আর তোমার মানে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিট, সিভি ভালো হতে হবে, মোটিভেশন লেটার যেটা বললাম এক্ষুনি যে তোমরা লিখবে যে কি করতে চাও, কেন করতে চাও, রেফারেন্স লেটার টিচারদের থেকে, আর আইএলটিএস বা টোয়েফেল। ইউরোপের জন্য অতটাও ম্যান্ডেটরি নয়, বাট তাও লাগে। এরপর তোমাকে ওরা অনলাইন একটা ইন্টারভিউ নেবে, যেমন আমার ক্ষেত্রে 2 রাউন্ড ইন্টারভিউ হয়েছিল, তো সেরকম ওরা অনলাইন ইন্টারভিউ এর মাধ্যমে তারপর ওরা ফাইনালি চুজ করবে। এবার ইউএসএ যাওয়ার জন্য একটা মোটামুটি 5 বছরের পিএইচডি কোর্স হয়। তো তোমাকে জেনারেলি ইউএসএ তে ইউনিভার্সিটি পোর্টালেই অ্যাপ্লাই করতে হয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি যেতে পারো, সেখানে গিয়ে ওদের অনলাইন যে পোর্টাল থাকে অ্যাপ্লিকেশনের জন্য সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য কিছু ফিস থাকে, যেরকম তোমাদের ফর্ম ভরার জন্য ফিস লাগে, সেরকম ইউএসএ তে কিছু কিছু ইউনিভার্সিটিতে ফিস দিতে হয়, কিছু কিছু জায়গায় দিতে হয় না, কিন্তু মোস্টলি ইউরোপে কোনো রকম ফিস দিতে হয় না। তাছাড়া ফেলোশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ থাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অথবা তুমি যদি ইউনিভার্সিটিতে পিএইচডি করার সঙ্গে সঙ্গে স্টুডেন্টদের পড়াও, তাহলে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কিছু ফেলোশিপ মেলে। ডকুমেন্টস প্রায় একই লাগে, এখানে ওই মোটিভেশন লেটার যেটাকে ইউরোপে বলে এটাকে বলে স্টেটমেন্ট অফ পারপাস। আর এক্ষেত্রে জিআরই আর টোয়েফেলটা অনেক বেশিরভাগ ক্ষেত্রেই ম্যান্ডেটারি হয়, তারপরে ইন্টারভিউও হয়। এবার বাইরে যাওয়ার জন্য কি ধরনের ফেলোশিপ রয়েছে? ফেলোশিপ রয়েছে দেখো যে স্কলারশিপ পজিশন ওয়েবসাইট, এই যে স্কলারশিপ পজিশনগুলো একটা ওয়েবসাইট আছে, এখান থেকে যদি তুমি খোলো তুমি দেখবে বিভিন্ন জায়গায় কোথায় কি ফেলোশিপ বা স্কলারশিপ অপরচুনিটিস রয়েছে এখন, মানে এই সময় যে কোথায় কোথায় স্কলারশিপ ওপেন রয়েছে সেগুলো দেখাবে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেরি কুরি ফেলোশিপ রয়েছে। মেরি কুরি ফেলোশিপ হচ্ছে ইউরোপের একটা বিশাল মানে সম্মানজনক একটা স্কলারশিপ যারা পায় এটা, এবং খুবই ভালো স্যালারিও থাকে এতে। তো মেরি কুরি ফেলোশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো পিএইচডির জন্য, এবং এটা করার জন্য তোমাকে কোনো একজন সুপারভাইজারের সঙ্গে অলরেডি কথা বলে দুজনে একসাথে মিলে একটা এই গ্রান্টটার জন্য অ্যাপ্লাই করতে হবে। ডিএডির ক্ষেত্রেও তাই, তুমি কোনো মানে সুপারভাইজারের সাথে পার্সোনালি কথা বলে যে তার সাথে মানে তুমি কারোর কাজ পছন্দ করলে তারপর তাকে ইমেল করলে, মানে একজনকে করলে হবে না, এটা জানো তোমাদেরকে অনেকজনকে ইমেল করতে হবে, আমিও করেছি। তো বলতে হবে, হয়তো বেশিরভাগ জনেরই হয়তো বলবে না আমার এখন স্টুডেন্ট লাগবে না বা এরকম কিছু, বাট কেউ কেউ তোমাকে হ্যাঁ বলবে যাতে তোমার সিভিটা পছন্দ হবে। তো ডিএডি বলবে যে আমি অ্যাপ্লাই করতে চাই আপনার সাথে, তো সে তোমাকে হেল্প করতে পারে, তোমরা একসাথে ওইটার জন্য ডিএডির জন্য সে তোমাকে হেল্প করতে পারে। নাভাও তাই, নাভাটা পোলিশ গভর্নমেন্টের থেকে, তোমরা বিভিন্ন নাভার ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো। তো গ্রান্ট রিটেন উইথ দ্য যেটা বলছিলাম যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের সঙ্গে গ্রান্ট অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা নাভা বা ড্যাড ছাড়াও আরো অনেক ধরনের গ্রান্ট যারা পিআইরা যারা অ্যাপ্লাই করছে তাদের সঙ্গে কথা বলে অ্যাপ্লাই করতে পারো। তো এছাড়াও বিভিন্ন ধরো সুপারভাইজারের নিজস্ব কিছু গ্রান্ট অলরেডি থাকে, সেই গ্রান্টে উনি তোমাকে অ্যাপয়েন্ট করতে পারেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে আমার সুপারভাইজারের 2টো গ্রান্ট ছিল, উনি সেই গ্রান্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন, আমি সেই অ্যাডভার্টাইজমেন্টে অ্যাপ্লাই করেছিলাম, তারপর আমাকে সিলেক্ট করার পর আমি সেই গ্রান্টের আন্ডারে জয়েন করেছি।
এছাড়া ইউনিভার্সিটি স্কলারশিপও থাকে। এবার এটা বলবো যে উইমেন ইন স্টেম, স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এমটা কি মনে পড়ছে না, যাই হোক। তো মানে মেন কথা হচ্ছে যে বিজ্ঞানের জগতে এখন মেয়েদেরকে, নারীর অবদান, কারণ এখন অনেক বেশি মোটিভেট করা হচ্ছে সমস্ত জায়গায়, ইউরোপিয়ান সমস্ত জায়গায় সমস্ত রিক্রুটমেন্টের রুলে রয়েছে যে যদি সেম মেরিটের, কারণ যেহেতু বিজ্ঞানের জগতে অনেকটাই মানে এখনো পর্যন্ত এত চেষ্টার পরেও এখনো পর্যন্ত কিছু সংখ্যা মানে সমান সমান জেন্ডার ইকুয়ালিটি নেই এখনো সায়েন্সে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত মেয়েদেরকে অনেকভাবে এনকারেজ করা হচ্ছে যে এগিয়ে আসার জন্য, সায়েন্সে আরো আরো তাদের নিজেদের অবদান রাখার জন্য। কারণ কখনোই মেয়েরা তো ইন্টেলেক্টের দিক থেকে কোনো কিছু অংশে কম নয়, কিন্তু তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে যায় সংসারের জন্য, তাদের ফ্যামিলির জন্য তারা পিছিয়ে আসে। কিন্তু সমস্ত দিক থেকে মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং সমস্ত কান্ট্রিজ এখন বিভিন্নভাবে তাদের রিক্রুটমেন্ট সিস্টেমে একটা এনকারেজ করছে। তাই জন্য মেয়েদের জন্য স্পেশাল কিছু স্কলারশিপও রয়েছে। তো তোমরা সেটাও দেখতে পারো, বা তুমি যখনই অ্যাপ্লাই করবে, মেয়েরা অনেক সময় তো মেয়েরা যেতে চায় না দূরে, বা মেয়েরা অনেক সময় বেশি হায়ার স্টাডিজ পারসিউ করতে চায় না, কিন্তু তাদের রিক্রুটমেন্টে মেয়েদেরকে একটু হলেও বেশি সুবিধা দেওয়ার কথা রয়েছে। অনেক অনেক দেশের গভর্নমেন্ট থেকে এরকম ব্যবস্থা রয়েছে। আর এখন তোমরা দেখছি যে এখন নোবেল প্রাইজ পেয়েছে, এবছরের নোবেল প্রাইজ কতজন মহিলা পেয়েছে। তো সায়েন্সে মেয়েরা তো অনেক এগিয়েই এসেছে, কিন্তু মেয়েদেরকে আরো এগিয়ে আসার জন্য এনকারেজ করা হচ্ছে। তো কেন আমরা এইসব করব, কেন আমরা ফান্ডামেন্টাল সায়েন্সে এতটা করব, মানে এত কিছু কষ্ট করে আমরা এইদিকে এত হার্ডওয়ার্ক করে কি করতে চাই? কারণ আমাদের সোসাইটির দরকার। আমি যেটা একটু আগেই তোমাদের বলেছি যে দেখো আমাদের জীবনটা যেরকম ভাবে এই যে এতদিনের পরিশ্রমে একজন আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের সবকিছু হাতের কাছে, টেকনোলজি, এত ওষুধ, সমস্ত কিছু, যে এটা তো একদিনের ব্যাপার নয়, এটা যেন দীর্ঘদিন ধরে অনেক 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 বৈজ্ঞানিকের সকলের কাজ দিয়ে মিলিয়ে এই জায়গাটা আমরা এসে পৌঁছেছি। তো আমাদের জীবনটা যেন মানে ঠিক যেন ধরো ছোটবেলায় আমরা যখন ছোট আছি, তোমরা যখন এই ছোটবেলায় পড়াশোনা করছো, তোমরা একটু একটু করে শিখছো, শিখতে 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 তোমাদেরকে যেই পর্যন্ত কাজ হয়ে গেছে একটা টপিকে, সেই পর্যন্ত তোমাকে জানতে হবে। যেন এই এতজন সায়েন্টিস্টের জীবনটা তুমি পেরিয়ে এলে, এত সহজে কি করে পেরিয়ে এলে? কারণ ওইগুলো অলরেডি হয়ে গেছে। এই সকলের পথটা তুমি পেরিয়ে এলে, তারপর তুমি পিএইচডিটা করতে ঢুকছো, যখন তুমি নিজের কাজ করবে। ওরা অনেক কষ্ট করে পেরিয়েছে, কারণ একটা জিনিস আবিষ্কার করতে একজনের একটা লাইফ চলে গেছে, তুমি সেটা 6 মাসে শিখে গেলে। কারণ কি, ওটা অলরেডি হয়ে গেছে, একজন করে এসছে। তো এটা যেন একটা মানে কি বলবো, একটা অনেক দিনের একটা মানে একটা যে এই যে একটা জার্নি, এই জার্নিটা অনেক বছরের একটা জার্নিতে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। আর সেই জার্নিটার মধ্যে সকলে একটু একটু করে কন্ট্রিবিউট করছে। আর সেই কন্ট্রিবিউটটা যে আমাদের এই যে মানব জাতিকে যদি আমি একজন সায়েন্টিস্ট হিসেবে ধরে নিই, তার আস্তে আস্তে উন্নতি হচ্ছে, মানে যে আমাদের বিজ্ঞান গবেষণার উন্নতি হচ্ছে। আর সেখানে প্রত্যেকটা মানুষ একটা করে ছোট ছোট অংশ, মানে প্রত্যেকজন সায়েন্টিস্ট তারা যাদের নিজস্ব কন্ট্রিবিউশন দিচ্ছে। তো আমরা যদি ফান্ডামেন্টাল রিসার্চে আসি, আমরাও সেই মানব জাতির যে বৈজ্ঞানিক উন্নয়নের পথে একটা ছোট্ট কন্ট্রিবিউশন রাখতে পারবো, এবং সেটা আমাদের একটা সোশ্যাল মানে আমাদের একটা সার্ভিস। এবং এই যে একটু আগেও আমি বলছিলাম যে এর থেকে কি আনন্দকর, আমি নিজে এটা ফিল করেছি যে যখন আমি অনেক চেষ্টার পর যখন আমি নতুন কিছু একটা যেটা চাইছিলাম, যখন আমি কিছু দেখলাম, তখন চোখের জল এসে যায় আনন্দে। এই যে আনন্দটা, সেটাও কিন্তু অন্য জায়গায় হয়তো মানে অফকোর্স সব পেশাতেই নিজের প্যাশনের জিনিস কাজ করার জন্য আনন্দ রয়েছে, কিন্তু এটাও একটা অসাধারণ আনন্দ যখন তুমি প্রথমবার কোনো কিছু নিজে জানতে পারছো এবং সেটা তুমি অর্জন করছো বারবার চেষ্টা করে, ভুল করে। তুমি যখন বুঝতে পারলে যে হ্যাঁ এটা বারবার চিন্তা করছিলাম, হচ্ছে না, তারপর তুমি যখন বুঝলে, এটার একটা অসাধারণ আনন্দ আছে। এছাড়া তুমি এই যে যেটা বললাম যে গেটিং অপরচুনিটি কন্ট্রিবিউট নলেজ ব্যাংক, আর এবং ভালো স্যালারি, খারাপ নয়, ভালো, তুমি পোস্ট জব, পিএইচডি, পোস্ট জব সমস্ত কিছু তুমি তোমার মানে কোনো অভাব হবে না। আর এছাড়া তুমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ওয়ার্ক করছো, তুমি যখন একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হয়ে যাচ্ছ, তুমি তখন নিজের ইচ্ছা মতো, তুমি কারোর আন্ডারে নয়, বাট নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে তুমি তোমার কাজ করছো। এবার বেশি অনেক সময় হয়ে গেছে, বেশি সময় নেবো না, তবে আমি একটুখানি অল্প করে এটাও বলবো যে রিয়েল লাইফ রিসার্চ কিরম হয়, আমার নিজস্ব কাজের ওপর আমি হালকা করে একটু ছুঁয়ে যাব। তো
এইটা আমাদের, আমি যেটা এই 2 বছর হলো আমি পিএইচডি করছি, তো আমার মেন যেটা হচ্ছে যে আমি লিপিড মেমব্রেন, যেটার কথা তোমাদের বলছিলাম, লিপিড মেমব্রেনের উপর কাজ করি। এটা বায়োফিজিক্যাল কেমিস্ট্রি বা বায়োফিজিক্সের আন্ডারে পড়ছে। তো আমি মাইক্রোস্কোপ, কনফোকাল মাইক্রোস্কোপি বা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি দিয়ে আমি লিপিড মেমব্রেনগুলোকে দেখি, এবার দেখে সেগুলোর উপর কাজ মানে সেগুলোকে তার বলবো আমি কি। তো শোনো, এই যে তোমাকে যে এক্ষুনি বলছিলাম যে এদের একটা হাইড্রোফোবিক হেড থাকে আর টেল থাকে, হাইড্রোফোবিক টেল থাকে আর হাইড্রোফিলিক হেড, মানে জলকে চায় এরা, এটা জলকে চায় না। তো তারা এরা কি করে, তা এই জন্য এরা এরকম ভাবে তৈরি করে, বাল্ক ওয়াটার যখন জল থাকে তখন এরা এরকম ভাবে সেলফ অ্যাসেম্বল করে। আর এইখানে যা দুরকম রয়েছে, দুরকম দেখো, এদের লাল যারা তাদের এই টেলগুলো এরকম আঁকা বাঁকা, আর এরা যারা সবুজ তাদের টেলগুলো স্ট্রেট। এটা আমি বোঝাতে চেয়েছি যে এই যে আঁকা বাঁকা টেল, এরা হচ্ছে যে এদের মধ্যে ডবল বন্ড আছে, তার জন্য একটু একটু ফ্লপি, এরা এরকম ভাবে নড়ে, খুব লিকুইড টাইপের। আর এরা যাদের কোনো ডবল বন্ড নেই, ওরা না পর একদম স্টিফ ভাবে সজ্জিত থাকে, তাই জন্য ওদের মধ্যে ওরা খুব কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে। তো এইটাই হয় যেন আমাদের শরীরে, এই যে এইগুলো আমি যেটা এঁকেছি, এটা ধরে নাও কোলেস্ট্রল, আমরা বলি না কোলেস্ট্রল খেও না, স্যাচুরেটেড ফ্যাট খেও না। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে এইগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। কোলেস্ট্রলের মধ্যেই স্যাচুরেটেড ফ্যাট গুলো ঢোকে, মানে স্যাচুরেটেড ফ্যাটের ফাঁকে ফাঁকেই কোলেস্ট্রল গুলো বেশি জমা হয়। কি হচ্ছে, তো এইখানে গিয়ে ওরা কি করে, একটা এলো ডোমেন তৈরি করে, আর অনেক কোলেস্ট্রল থাকে এর ভিতরে। এই জন্যই বলা হয় যে কোলেস্ট্রল, এরা ডোমেন তৈরি করে। তো আমাদের শরীরের মধ্যে এরকম ডোমেন প্রচুর আছে, মানে এই লিকুইড অর্ডার ডোমেন বলে এগুলো। আর এই অংশগুলো দিয়ে অনেক সেল সিগন্যালিং আরো অনেক রকমের কাজ হয়, তো এটা ইম্পর্টেন্টও, কিন্তু বেশি হয়ে গেলে আমাদের শরীরের পক্ষে প্রবলেম, তাই জন্যই বলে যে এই স্যাচুরেটেড ফ্যাট কম খান। যাই হোক, তো এরা কি হয়, এরা কিন্তু কেউ চুপ করে বসে থাকে না, এই লিপিড গুলো সব সময় ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, এখানে ছুটছে, যাচ্ছে কেউ মানে সব আমি তো এরকম রয়েছে, দেখছো, এইটা হচ্ছে একটা ছবি, একটা লিপিড মেমব্রেনে আমার নিজের তোলা মাইক্রোস্কোপে। তো এই লালগুলো হচ্ছে স্যাচুরেটেড এইগুলো, আর সবুজগুলো হচ্ছে লালগুলো হচ্ছে আনস্যাচুরেটেড, তার মানে হচ্ছে ডবল বন্ড আছে। আর স্যাচুরেটেড গুলো হচ্ছে, মানে স্যাচুরেটেড মানে বাংলায় কি বলে আমি ভুলে, মানে যাদের মধ্যে ডবল বন্ড আছে, মানে সম্পৃক্ত বাংলা। হ্যাঁ, সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগ। তো এইটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, এরা হচ্ছে কি সম্পৃক্ত যৌগ, এর মধ্যে আর কোনো হাইড্রোজেন ঢোকানোর জায়গা নেই, আর এগুলো অসম্পৃক্ত। এবার এরা এই যে সবুজগুলো, এরা ডোমেন তৈরি করেছে, দেখছো, এবার এরা সবসময় ছোটাছুটি করছে। আমি কি করি যে এদের ল্যাটারাল ডিফিউশনটা মাপি, যে কতটা জোরে ছোটাছুটি করছে এবং কোন পরিস্থিতি ওদের চেঞ্জ হচ্ছে। আমি কি করেছি দেখো, তো কিভাবে মাপি, এটা হচ্ছে আমরা ফ্লুরোসেন্স রিকভারি আফটার ফটো ব্লিচিং বলে একটা টেকনিক দিয়ে আমরা মাপি। তো আমি অত ডিটেলসে যাব না, এটা হচ্ছে যে এই দেখো, আমি এটাকে ব্লিচ করেছি, এখানে আমি লেজার লাইট ফেলেছি, লেজার লাইট ফেলার পর কি হয়েছে, ওই জায়গাটা ডার্ক হয়ে গেছে, অর্থাৎ ওই অংশের লিপিডগুলোর যে ফ্লুরোসেন্সের ক্ষমতা ছিল, যে ওরা যে আলোটা দিচ্ছিল জোরে লেজার দেওয়ার জন্য, ওইটা একটুখানি স্ট্রাকচার চেঞ্জ দিয়ে ওদের ফ্লুরোসেন্সটা অফ হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখছি যে ওই ফ্লুরোসেন্সটা ফিরে এলো। কেন ফিরে এলো বলতো, এইখানে যেগুলো ডার্ক হয়ে গেছে ওরা কিন্তু সারা জীবন পার্মানেন্টলি ডার্ক হয়ে গেছে, কিন্তু ওরা চলে গেছে এখান থেকে অন্য জায়গায়, আর অন্য লিপিড এখানে ফিরে এসছে, তাই জন্য আমরা লাইট ইন্টেন্সিটিটা এখানে ফিরে পেলাম, বুঝলে? তার মানে হচ্ছে দেখো, এইখানে যে এই জায়গায় ইন্টেন্সিটিটা এরকম ছিল, যেই ব্লিচ করলাম ইন্টেন্সিটিটা ড্রপ হলো, তারপর আস্তে আস্তে ইন্টেন্সিটিটা আবার বেড়ে গেল। তাহলে এই যে ইন্টেন্সিটিটা বাড়ছে, এইটা দিয়ে আমি বুঝতে পারছি যে ওরা কত জোরে ছুটছে। তো এইটাকে বলে ফ্র্যাপ ট্রেস। তো এইটাই আমি করেছি, যে আমি কি করেছি, বিভিন্ন হাইড্রেশন লেভেলে, মানে আমি একবার কি করলাম, যখন পুরো জল আছে তখন মাপলাম, তারপরে জলে একটুখানি কি করেছি, নাইট্রোজেন দিয়ে, একটু ভিজে নাইট্রোজেন, মানে ওয়েট নাইট্রোজেন গ্যাস পাঠিয়েছি, তার মানে নাইট্রোজেনের সঙ্গে কিছু জলের অণু একসাথে দিয়ে পাঠিয়েছি ওর মধ্যে, দিয়ে দেখছি যে এখানে একটু এখনো সেম আছে, কিন্তু যখনই একটু জলটা আরেকটু কমাচ্ছে তখন দেখছি তো ওদের রেটটা কমে যাচ্ছে, এবং যখন 50 বা 30 বা 0% হিউমিডিটি, তখন ওদের আর ওটা রিকভারি করতে পারছে না, অর্থাৎ ওই কালো স্পটটা আর ফিরে আসছে না। এটা থেকে আমরা দেখছি যে কিভাবে এরা কি হয়, জল যখনই কমে যায় এদের মোবিলিটিটা কমে যাচ্ছে, মানে ওদের যে ডিফিউশন কোএফিসিয়েন্ট বা মোবিলিটি, ওদের ছোটার যে ক্ষমতা সেটা কমে যাচ্ছে। আর 50-এর পর ওরা আর
ছুটতে মানে খুব কম, ছুটতে প্রায় পাচ্ছে না। অর্থাৎ এইখানে যে জলগুলো এভাপোরেট হয়ে যাচ্ছে তারাই ওকে হেল্প করে ছোটার জন্য। তো এগুলো আমি আর ডিটেলসে যাবো না, মোবাইল ফ্র্যাকশন চেঞ্জ বা এখানে আমি জাস্ট দেখিয়েছি যে এই যে যখন 95% থাকে তখন কতগুলো ওয়াটার মলিকিউল জলের লিপিডের সঙ্গে যুক্ত থাকে, 75%-এ কত, 50-তে কত। তো এগুলো থেকে কি হয়, যদি আমি জানতে পারি একটা জিনিস, দেখো যদি আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু বলছি যে যদি আমি জানতে পারি যে এই মোবিলিটি এই RH হিউমিডিটিতে মানে 60% বা 50%, আর আমি জানি ওই হিউমিডিটিতে কতগুলো জলের অণু এর সঙ্গে যুক্ত আছে, তাহলে ভাবো তো, তাহলে আমি তো হাইড্রেশন লেভেলটা সেন্স করতে পারবো। আমি তো জানতে পারছি না ওই লিপিডের মধ্যে কতগুলো জল যুক্ত আছে। তো আমি যদি ওইটা আমি হাইড্রেশন সেন্সার হিসেবে ইউজ করতে পারবো লিপিড মোবিলিটিটাকে। তো আমরা এইটা কাজ করেছি, প্লাস আমরা এটা দেখিয়েছি যে কিভাবে কেন এরকম হচ্ছে, যে এই লিপিড থেকে এই জলগুলো চলে যাচ্ছে 50 থেকে এর মধ্যে, তারপরে এইখান থেকে এই ক্লাথের একটা কেজ স্ট্রাকচার থাকে, কেজ স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে, দিয়ে এই যে হেড গ্রুপটা এটা জল ছাড়া হয়ে পড়ছে। যখন আর জলটা থাকছে না, ওদের পরস্পরের মধ্যে একটা রিপালশন হচ্ছে। এগুলো আমি যাচ্ছি না, অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশন আছে। তো মেন কথা যেটা সেটা হচ্ছে এই যখন জলটা যখন চলে যাচ্ছে তখন কি হচ্ছে, জল অ্যাকচুয়ালি ওই দুটো লিপিড মলিকিউলের যে ইন্টারাকশন, যে দুজনের রিপালশন, ওটারও যে হেড গ্রুপ এটারও সেই হেড গ্রুপ, দুজনের মধ্যে একটা রিপালশন হবে, তো ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন। জলটা কি করে, মাঝখানে এসে ওই রিপালশনটাকে স্ক্রিন করে, আর ওই জলটাকে মানে স্ক্রিন করে মানে কি ঢেকা যায়, যে জলটা মাঝখানে আছে তাই জন্য ওই রিপালশনটা অনেকটা রিডিউস হয়ে যায়, এবং তাই জন্য সেটা আমরা অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে বুঝতে পারছি। তো সেইটা দিয়ে আমরা তাই জন্য দেখাচ্ছি যে মানে এটাই আর কি, যে দেখানো হলো যে জলটা এই কটা জলের মলিকিউল এইভাবে ওদেরকে মানে লিপিড গুলোকে চলাফেরা করার জন্য মানে সুযোগ করে সাহায্য করে। তো মেন কনক্লুশনটা কি, যখন লিপিড গুলো জলের মধ্যে আছে তখন লিপিড গুলো খুব হ্যাপি আছে, তাদের রিপালশন গুলো রিডিউস হয়ে যাচ্ছে, তারা ছুটছে। আর যখনই এখানে রোদ্দুর বা এটাকে রোদ্দুর হিসেবে দেখিয়েছি, এবার যখনই জল কমে যাচ্ছে, একদম জল নেই, তখন ওরা এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটা কি, যে যখন ওরা জল নেই তখন কি ওদের ইন্টার হেড গ্রুপ ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হচ্ছে, যে হেড গ্রুপগুলোর মধ্যে ওদের রিপালশন হচ্ছে খুব জোর, তার জন্য ওরা প্রবলেমে পড়ছে, কিন্তু তার জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা বেড়ে যাচ্ছে অনেক বেশি। এবার আর যখনই ওরা জল রয়েছে তখন ওদের এই জলগুলো ওদের এগুলোকে রিপালশনটাকে, ওদের যে বিকর্ষণটা হচ্ছে সেটাকে কমিয়ে দিচ্ছে, আর তাই জন্য ওদের মধ্যে ওরা সহজেই হাঁটতে পারছে। তো এখানে আমি দেখাবো যে আমাদের এই কাজটা আমরা দুটোই সবে পাবলিশ করেছি। এইটা অ্যাকসেপ্টেড ম্যানুস্ক্রিপ্ট, দ্য জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটি। তো এখানে অ্যাকসেপ্ট হয়েছে, কয়েকদিনের মধ্যে আশা করি এটা মানে পাবলিশ হয়ে যাবে। তো এই কাজটা আমরা পাবলিশ করেছি। তো দেখো এই 2 বছরের আমি কঠিন পরিশ্রম করেছি 2 বছরে, তো আমি সেইটা এই দুটো পাবলিকেশনের মাধ্যমে প্রকাশ করেছি, যে এই যে hydration layer of only few water molecules control lipid mobility in biomimetic membranes। এখান থেকে অনেক কিছু জানা যাবে, যেমন ধরো যখন কোনো সেল ফিউশন হয় না, দুটো সেল যখন যুক্ত হয় পরস্পরের সঙ্গে, তখন ওইখানে একটা লোকাল ডিহাইড্রেশন হয়, মানে ওই অংশটাতে কিছু জলের অণুকে বেরিয়ে যেতে হয়। তো ওই যখন বেরিয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে কতগুলো জল, ওখানে যদি আমরা মোবিলিটিটা মাপি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কতগুলো জল ছিল, এবং সেটা থেকে আমরা মেকানিজমটা, ওই যে সেল ফিউশনের মেকানিজমের বিষয়ে অনেক কিছু জানা যাবে। এছাড়া আরো বিভিন্ন কাজে আমরা আরেকটা পেপার পাবলিশ করেছি বায়োসেন্সার জার্নালে, যে সেন্সিং হাইড্রেশন অফ বায়োমিমেটিক সেল মেমব্রেন। তো এখানে আমরা সেন্স করতে পারি হাইড্রেশন লেভেলটা। এই অবধি বলে আমি এখানে শেষ করছি, আর আমার নিজের টিমকে আমি আমার অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, আর স্পেশাল থ্যাঙ্কস টু সৈকত স্যার এই সমস্ত প্রোগ্রামটার জন্য, আমাকে বলার জন্য। আমি খুব খুশি তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরে, এবং এটা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে আমি তাহলে খুবই খুশি হব। আর যদি তোমাদের এবার যা কোয়েশ্চেন আছে আমাকে জানাতে পারো, বা পরবর্তীকালেও যদি তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও তোমরা আমাকে আমার ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো, বা আমার ফেসবুকে আমাকে মেসেঞ্জারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এবার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারো। অসাধারণ প্রেজেন্টেশন শুনলাম, খুব অসাধারণ লাগলো, মানে একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ধরে ধরে ক্যাটাগরি ধরে ধরে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা যাব, আমরা এক্ষুনি যাব। আর তার আগে আমি একটা
ফিডব্যাক চাইবো, যে কোনো কেউ একটা ফিডব্যাক দাও স্টুডেন্টদের মধ্যে, যে তোমরা কেমন লাগলো বা কি জানতে পারলে বা কিভাবে মোটিভেটেড হলে বা হলে না এইটা থেকে। এনি স্টুডেন্ট, যে কেউ বলতে পারো। হ্যাঁ স্যার, আজকে এইটা হওয়ার পর আমাদের কাছে ধারণাটা অনেক স্পষ্ট হলো যে কিভাবে বিদেশে গিয়েও মানে আমরা রিসার্চ করতে পারি, বা দেশে থেকেও যে এরকম একটা, আমি এটা জানতাম না যে এরকম একটা ফাংশন আছে যেখানে মাস্টার্স এবং ব্যাচেলার্স একসঙ্গেই করা যেতে পারে, বিভিন্ন ইনস্টিটিউট যেগুলো করে, এই ব্যাপারগুলো জানা গেল। মানে এই ব্যাপারগুলো আমাদের ধারণার বাইরে ছিল, মানে আমার অন্তত ধারণার বাইরে ছিল। ঠিক। আর একজন তবে ছাত্রী ফিডব্যাক দেবে কি? এই ফিডব্যাকটা দিল নাকতলা হাই স্কুলের সংকল্প। আর একজন ছাত্রী ফিডব্যাক দেবে কি? হ্যাঁ বলো। আমি আপনাকে দেখে অনেক মোটিভেট হলাম যে মানে ম্যাম আপনাকে দেখে ম্যাম আমার একটা অন্যরকম ফিল আসলো দ্যাট আমরাও মানে আমরা চাইলেও করতে পারি এরকম কিছু। অবশ্যই করতে পারো, অবশ্যই, চেষ্টাটাই আসল সবসময়। শিরিন, তুমি কোন স্কুল শিরিন? স্যার নাকাশিপাড়া গভর্নমেন্ট মডেল স্কুল। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এইবার তোমরা কোয়েশ্চেন করো ম্যাডামকে, তোমরা যে কোনো কোয়েশ্চেন করতে পারো এই সংক্রান্ত। জিনিয়া কর্মকার হ্যান্ড রেজ করেছে, জিনিয়া কর্মকার। জিনিয়া, তুমি কোয়েশ্চেন করতে পারো। এইখানে যে ইনকামের ব্যাপারটা রয়েছে, এখানে কি আমাকে কোনো কিছু মানে খুব কস্টলি বা কিছু না, আমি স্কলারশিপের মাধ্যমে অনেকটা এগিয়ে যেতে পারি? কোন কোন ইনকামের কথা বলছো, মানে কোন লেভেলে? তুমি মাস্টার্সের কথা বলছো না পিএইচডি? মাস্টার্সের কথাই বলছি আমি। হুম হুম হুম। মাস্টার্সে ইন্ডিয়াতে না বাইরের কথা বলছো? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে তোমাকে যেটা বললাম, তুমি এখন কোন ক্লাসে আছো? এখন 10। 10-এ আছো। তুমি যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে, যেটা আমি বললাম ইন্সপায়ার ফেলোশিপ যেটা দেয়, সেটা কিন্তু তুমি কন্টিনিউয়াসলি এই ফেলোশিপটা পেতে থাকবে। তোমার বিএসসি, এমএসসি এবং পরবর্তীকালে তুমি এটা থেকে পিএইচডিও, এই ইন্সপায়ার ফেলোশিপ থেকে পিএইচডি করারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তুমি যদি পরবর্তীকালে মানে তুমি যদি তোমার মার্কস, এটা মার্কসের উপর ভিত্তি করে ফেলোশিপটা দেওয়া হবে। তো তোমার যদি উচ্চ মাধ্যমিকের মার্কস যদি ভালো থাকে, তোমার ব্যাচেলার্স এবং মাস্টার্সে তুমি ইন্সপায়ার থেকে স্কলারশিপ পেতে পারো। এবং ওকে, থ্যাংক ইউ। নেক্সট যে কেউ কোয়েশ্চেন করো। ম্যাম আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। ম্যাম বলছি বেসিক সায়েন্সের মধ্যে কি ম্যাথামেটিক্সটা থাকতে পারে? অবশ্যই থাকতে পারে, বেসিক সায়েন্সের মধ্যে ম্যাথামেটিক্স থাকতে পারে। এবার ম্যাথামেটিক্সেও মানে পিএইচডির যথেষ্ট স্কোপ আছে। হয়তো হয়তো অন্যান্য মানে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির তুলনায় ম্যাথামেটিক্সে মানে কি বলবো, লোকজন একটু কম সংখ্যায় যায়, সেক্ষেত্রে অনেকটা কম্পিউটার সায়েন্সের সঙ্গে জুড়ে যায়। কারণ ম্যাথামেটিক্স তো বলবো কুইন অফ অল দ্য সায়েন্সেস। ম্যাথামেটিক্স ছাড়া তো না তুমি কোনো মানে কেমিস্ট্রি, মানে যে ফিজিক্যাল কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, সেগুলো তো সম্ভব নয়। কিন্তু ম্যাথামেটিক্সে যদি চেষ্টা মানে, কিন্তু অনেক পিএইচডি প্রোগ্রাম ম্যাথামেটিক্সে রয়েছে। আমার কিছু কিছু বন্ধু যারা ম্যাথামেটিক্সে পিএইচডি করছে, এরকম উদাহরণ রয়েছে। ম্যাম বায়োলজির বদলে ম্যাথামেটিক্স থাকলে কিছু হবে? বায়োলজির বদলে ম্যাথামেটিক্স বলতে তুমি এখন কোনটা, তুমি এখন এইচএস করছো? না ম্যাম। মানে তুমি তোমার বলতে চাইছো যে তোমার উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টটা চুজ করবে, সেখানে তুমি ম্যাথামেটিক্স সেখানে কম্পালসারি থাকবেই। বা তুমি জয়শ্রী, তুমি কি বলতে চাইছো? ম্যাথামেটিক্স রাখবে কিন্তু বায়োলজি রাখবে না? না, বেসিক সায়েন্সের মধ্যে তো চারটেই কম্পালসারি। হ্যাঁ, তো আমি যদি যে কোনো একটাকে বাদ দিই? হ্যাঁ, তুমি ম্যাথামেটিক্সে কখনোই বাদ দিতে পারবে না। তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো কম্পালসারি। এবার তুমি কম্পিউটার সায়েন্স বা বায়োলজির মধ্যে অপশন নিতে পারো। ম্যাথামেটিক্সে তোমাকে নিতেই হবে। যদি তুমি সায়েন্স পড়তে যাও, তাহলে আমি সম্ভবত, আমি যতদূর জানি বা তখন অবধি যা রুল, সম্ভবত স্যার জানবেন। একদমই তাই, ম্যাথামেটিক্স না নিলে ফিজিক্স, কেমিস্ট্রি অনার্সই করতে পারবেন না। হ্যাঁ, ম্যাথামেটিক্স তো কম্পালসারি, সুতরাং ম্যাথামেটিক্স থাকবে। বায়োলজিটা তুমি অপশনে নিতে পারো। বায়োলজি যদি তুমি না চাও, তুমি কম্পিউটার সায়েন্স নিতে পারো।
কিন্তু তোমাকে বায়োলজি বা কম্পিউটার সায়েন্স বা এরকম কিছু স্ট্যাটিস্টিক্স কোনো কোনো জায়গায় দেয়, তুমি সেগুলো তোমাকে নিতে হবে, কিন্তু তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স পড়তেই হবে। আর পরবর্তীকালে ম্যাথামেটিক্স না নিলে তোমার অসুবিধে মানে সবসময় হবে, কারণ তুমি বেসিক সায়েন্সে থাকলে তোমাকে ম্যাথামেটিক্সটা মিনিমাম মানে বেসিক কনসেপ্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। না না, ওইটাই জিজ্ঞেস করেছে মনে হচ্ছে যে ম্যাথামেটিক্সটা থাকছে, বায়োলজি থাকছে না, কোনো অসুবিধা হবে কিনা। কোনো অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট কেউ? ম্যাম বলছি যে মনে করুন আমরা যে যেমন মানে হিন্সবার্গের অনিশ্চয়তা বা আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেগুলো তো সব আমরা প্রথমেই মানে অ্যাটমিক স্ট্রাকচার বা কেমিস্ট্রিতে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়ছি। তাহলে আমি যদি কোয়ান্টাম বিষয়টাকে নিয়ে মানে রিসার্চে যেতে চাই, তাহলে কি আমি মানে কেমিস্ট্রি নিয়ে পড়বো, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে পড়বো, না ফিজিক্স নিয়ে পড়বো? হ্যাঁ, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। আমি যে তোমাদের বললাম যে তুমি পরবর্তীকালে গিয়ে সবই মিলেমিশে একাকার হয়ে যায়। তুমি কেমিস্ট্রি নিয়েই পড়ো বা ফিজিক্স নিয়ে পড়ো, তুমি ওই একই জায়গায় গিয়ে পৌঁছতে পারো। তবে কিছু কিছু কনসেপ্ট কেমিস্ট্রিটা একটু অন্যরকম ভাবে ভাবে, ফিজিক্সটা একটু অন্যরকম ভাবে ভাবে। এখন তুমি ওই যে যে সিস্টেমের উপর কাজ করতে চাও, তুমি একটুখানি মানে ফিজিক্স ঘেঁষা, ধরো তুমি কোনো রকম কেমিক্যাল সিস্টেমের ক্ষেত্রে মানে ফিজিক্সের ক্ষেত্রে আরেকটু মোটামুটি অ্যাকচুয়ালি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ো আর এই বলো একই হবে, তুমি একই জায়গায় পৌঁছতে পারো। কিন্তু তোমার এই যে তুমি ধরো তুমি ফিজিক্স পড়ে এলে, আমি বলবো যদি তুমি কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম সায়েন্স নিয়ে কিছু কাজ করতে চাও, বেটার টু চুজ ফিজিক্স, কারণ তাহলে তোমার ফিজিক্সের মানে ফিজিক্সে ওই জিনিসটা অনেকটা ব্রড ভাবে থাকে। আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমার কেমিস্ট্রির একটা অংশ, সেক্ষেত্রেও তুমি ফিজিক্যাল কেমিস্ট্রিতে কোয়ান্টাম কেমিস্ট্রিতে প্রচুর কাজ হয়, প্রচুর কোনো অসুবিধা নেই। কিন্তু সেক্ষেত্রে তোমার যদি অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি একদমই পছন্দ না হয়, তোমার যদি ওই কোয়ান্টামের দিকে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে, সেক্ষেত্রে তার স্কোপটা ফিজিক্সের ক্ষেত্রে একটু তুমি ওই রিলেটেড জিনিস আরো ফিজিক্সে বেশি পাবে যতটা না তুমি কেমিস্ট্রিতে পাবে। কিন্তু যদি তুমি কেমিস্ট্রি পড়ছো অলরেডি বা কেমিস্ট্রির অন্য দিকগুলোও তোমার ভালো লাগে, তাহলে তুমি অনায়াসে কেমিস্ট্রি পড়ে তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রি পরবর্তীকালে মাস্টার্সে গিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি চুজ করে এমএসসিতে তুমি কোয়ান্টাম কেমিস্ট্রি খুব সহজেই নিতে পারো, কোনো অসুবিধা হবে না। যখনই তুমি কোনো পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হবে, তোমাকে বলবে যে ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্টার্স ইন ফিজিক্স কেমিস্ট্রি অর রিলেটেড সাবজেক্ট। অর্থাৎ তুমি যখনই কোনো পিএইচডি কোর্স এতে অ্যাপ্লাই করতে যাবে কোয়ান্টাম কেমিস্ট্রিতে বা কোয়ান্টাম সায়েন্সে বা কোয়ান্টাম ফিজিক্সে, তোমাকে কেমিস্ট্রি স্টুডেন্ট এবং ফিজিক্সের স্টুডেন্টকে সমানভাবে মান্যতা দেওয়া হবে। তো তোমার ম্যাম তার মানে আমি যদি আইনস্টাইনের মানে উনি যে আনসার্টেনিটি প্রিন্সিপাল মানতেন না, সেই বিষয়টা নিয়ে যদি রিসার্চ করতে চাই, তাহলেও আমাকে মানে ফিজিক্স নিয়েও আমি করতে পারি বা আমি কেমিস্ট্রি পড়েও করতে পারি? এক্ষেত্রে তুমি যদি কেমিস্ট্রির দিকে তুমি যদি ফিজিক্সের দিকে যাও, তোমার একটু হয়তো যেটা বললাম যে একটু হয়তো সুবিধা হবে, কারণ তোমাকে কেমিস্ট্রির অন্যান্য জিনিস যেগুলো তোমার পছন্দ নয় সেগুলো পড়তে হবে না, তার বদলে তুমি ফিজিক্সের অন্যান্য জিনিস সেই কনসেপ্টটাও বেটার তৈরি করতে পারবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আর কেউ কোশ্চেন করতে চাইলে? ম্যাম একটা প্রশ্ন ছিল যে আপনি বললেন এই এমএসসি আর পিএইচডির জন্য বিদেশে তো স্কোপ আছে অনেক, কিন্তু ওই সময় ওখানে বাইরে যাওয়ার জন্য কি ওদের ভাষাটাও শিখতে হবে? ভাষাটা শেখা কি? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। এটার ভাষাটা শেখা বলতে ধরো তোমার যদি ইংলিশ, এই জন্য আমি বারবার বলেছি যে ইংলিশ স্পিকিং সার্টিফিকেটে ওরা চায় তুমি IELTS বা TOEFL দিয়েছো কিনা, সেখানে তোমার কেমন ভাষার ইংলিশ ভাষার কিরকম দখল রয়েছে, কারণ তুমি বুঝতেই পারছো তুমি তো সেখানে গিয়ে বাংলায় কথা বললে তো কোনোভাবেই পসিবল নয়। তবে USA বা যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো আছে সেখানে ইংলিশটা ঠিকঠাক আছে। এবার আমি যেরকম পোল্যান্ডে আছি বা ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতে সত্যি কিন্তু তুমি ইংলিশ জানার পরেও কোনো কোনো ভাষা নিয়ে যথেষ্ট প্রবলেম হয়। অর্থাৎ প্রবলেম হয় বলতে তোমার সাধারণ মানুষ, এখানে যদি কোনো বিদেশ থেকে লোক আসে, সাধারণ মানুষ তো ইংরাজিতে কথা, তুমি যদি দোকানে গিয়ে বলো যে ইংরাজিতে বলো, তাহলে অনেকের পক্ষেই সেটা উত্তর দেওয়া প্রবলেম হয়ে যাবে। ঠিক সেরকম আমি যেরকম পোল্যান্ডে গিয়ে যখন দোকানে যাই, আমি গুগল ট্রান্সলেটর ইউজ করতে হয়। তবে ইউনিভার্সিটিতে আমাকে অতটা প্রবলেম হয় না, কারণ ইউনিভার্সিটিতে আমাদের পিএইচডি কোর্সটা সম্পূর্ণভাবে ইংরাজিতে, আর আমাদের সুপারভাইজার বা আমার ল্যাবমেটরা প্রত্যেকেই আমার সাথে ইংরাজিতেই কথা বলে। তাই জন্য ইউনিভার্সিটিতে তুমি যদি ইউনিভার্সিটির কাজে যাও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সকলেই ইংরাজিতে মোটামুটি বলতে পারে। কিন্তু বাইরে অন্যান্য জায়গায় মানে ধরো তোমার দোকানে বা অন্য যেখানে তুমি থাকছো বা রাস্তায় অন্যান্য জায়গায় একটু ভাষা নিয়ে সমস্যা হয়েই থাকে।
তবে ব্যাচেলার্সে যখন আমার মনে হয় যে আমি দেখেছি তো আমাদের ওখানে অনেকে ব্যাচেলার্সও পড়ছে, আমাদের ইউনিভার্সিটিতে প্রচুর ইন্ডিয়ান ব্যাচেলার্সও পড়ছে, কিন্তু তাদের কোনো স্কলার টাকা দিয়ে পড়ছে, তো সেইটা আমি আর বললাম না। তবে অবশ্যই ব্যাচেলার্সের কোর্সও রয়েছে, কিন্তু নিজের এখানে আমাদের এখানেই ব্যাচেলার্স পড়ার অনেক সুযোগ আছে, কি দরকার শুধু শুধু ব্যাচেলার্স থেকে বাইরে কি, তার থেকে এখানে ব্যাচেলার্স পড়ে মাস্টার্স করে ভালো পিএইচডিতে যাওয়ার অনেক সুযোগ রয়েছে, যখন তুমি অনেক ভালো স্কলারশিপ নিয়ে যেতে পারবে। তবে ভাষার প্রবলেম ওটাই, ব্যাচেলার্সে গেলে অনেক সময় প্রবলেম হয়, কারণ অনেক অনেক টিচারদেরও, কারণ যেহেতু ওখানকার অনেক টিচাররা তারা জেনারেলি নিজেদের স্টুডেন্টদেরকে তাদের নিজস্ব ভাষায় পড়ান, সেক্ষেত্রে যখন তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে পড়ান, যেসব ইউনিভার্সিটিতে বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেই, সেক্ষেত্রে তাদের টিচারদেরও কখনো কখনো সমস্যা হয় মানে ইংলিশে কথা বলার জন্য। তবে মোটামুটি টিচাররা বলেন আর কি একটু আধটু সমস্যা হয়, ভাষার সমস্যা একটু আধটু আছে, তবে ইউনিভার্সিটি লেভেলে মানে রিসার্চ লেভেলে গিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি ইউনিভার্সিটিতে কোনো সমস্যা ফেস করি না, কিন্তু ব্যাচেলার স্টুডেন্টরা ফেস করে, বাট আমি বাইরে ফেস করি অন্যান্য টোকানে, বাট সেখানে গুগল ট্রান্সলেটার ইউজ করি আমি। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, নেক্সট কেউ কোশ্চেন করতে চাও কি? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমরা এখানে অনুষ্ঠানটা শেষ করব। আমি অফিসিয়ালি মধুরিমাকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমাদের অ্যাসোসিয়েশনের অন্যতম একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দীপেন রয়কে আমরা অনুরোধ করছি। দীপেন বাবু, আপনি মধুরিমাকে ভোট অফ থ্যাঙ্কস অফিসিয়ালি, এবং আপনার কিছু বলার থাকলে প্রোগ্রাম সম্পর্কে এটা বলুন। হ্যাঁ, মধুরিমা, আপনাকে অনেক ধন্যবাদ। এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের ভবিষ্যতের বিজ্ঞানীদের কাছে তুলে ধরার জন্য। আশা করি যারা আজকে উপস্থিত আছে তারা অনেক কিছু জানতে পারলো, এবং ভবিষ্যতের জন্য সঠিক তাদের একটা গাইডলাইন তাদের কাছে আপনি তুলে ধরতে পেরেছেন। আমরা যখন এই অবস্থায় ছিলাম, সত্যি আমরা কোনো গাইডেন্স পাইনি, তারা আজকে এই গাইডেন্সটা আপনার কাছে পেল। তো আশা করব এইটা আপনার সঙ্গে ভবিষ্যতে ওরা যোগাযোগ রাখবে ইমেল এর মাধ্যমে, এবং আপনি ওদের আরো হেল্প করবেন। এখানে যারা যারা উপস্থিত আছে অনেককেই আমি চিনি, তাদের আশা করব তারা যেন বেসিক সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়ে এগিয়ে যায় এবং ভারতবর্ষের নাম বিজ্ঞান জগতে উজ্জ্বল করে, এটাই আমার আমার আশা। এবং মধুরিমাকে আরো একবার ধন্যবাদ, এবং আশা করব আপনিও আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ রাখবেন, কারণ আমরা প্রত্যেক রবিবার বা প্রত্যেক মাসেই 4টে করে আমরা ওয়েবিনার করি এই অতিমারির সময় বাচ্চাদের জন্য, এবং সেটা সমস্ত ক্লাসের বাচ্চাদের জন্য বিভিন্ন সাবজেক্ট নিয়ে বিভিন্ন নিয়ে করা হয়। আপনার সঙ্গেও আমাদের অ্যাসোসিয়েশন যুক্ত হওয়ার জন্য আপনাকে আমি অনুরোধ করব। এইটুকু, ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, আমার নিজেরও এই অনুষ্ঠানে যোগ দিয়ে খুব ভালো লেগেছে। আমার বক্তব্য যদি স্টুডেন্টদের একটু উপকার হয়ে থাকে আমি তার জন্য খুবই আনন্দিত। এবং সব সময় তোমাদের যেটা বলেছি, আমি তোমাদের দিদির মতো, কোনো অসুবিধা নেই, তোমরা কোনো বিনা সংকোচে আমাকে যোগাযোগ করতে পারো, তোমাদের পরবর্তীকালে কোনো মানে প্রয়োজনে কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু কনফিউশন হলে আমাকে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমার খুব ভালো লেগেছে, এবং আমি আপনাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে এই কাজটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে, এবং আমি পরবর্তীকালেও যদি কোনো কাজে আসতে পারি আমি খুবই খুশি হব। আর একটা কথা, ওটা হচ্ছে যে লিঙ্ক গুলো বা যে ইউনিভার্সিটি যে ইনফরমেশন গুলো মূলত স্লাইডে আমরা দেখলাম, স্লাইডটা যদি দিতে অসুবিধা না থাকে তো কোনো অসুবিধা নেই, স্লাইডটা অবশ্যই আমি শেয়ার করে দেবো। আমি তাহলে স্যার আপনাকে পাঠাবো। ওকে, ঠিক আছে, আমি ওদের সঙ্গে শেয়ার করে দেবো, তাহলে ওদের মেল আইডি আমাদের কাছে আছে। আর আমরা লাস্টে যেটা বলি, আমি যেটা বলতে চাইবো, আমরা একজন পাথ ব্রেকিং সায়েন্টিস্ট হিসেবে মধুরিমাকেও দেখতে চাই ইন ফিউচার। থ্যাংক ইউ স্যার। পাথ ব্রেকিং একজন সায়েন্টিস্ট হিসেবে দেখতে চাই, ওর মধ্যে সেই পটেনশিয়াল আছে, ডেফিনেটলি আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমরা অবশ্যই দেখতে চাই, এবং কেমিস্ট্রির ছাত্র হিসেবে তো আমি প্রেফার করব যে মধুরিমা অবশ্যই খুব বড় একজন পাথ ব্রেকিং সায়েন্টিস্ট হবে। সায়েন্টিস্ট তো অনেকেই হয়,
কিন্তু সোসাইটির জন্য কাজ করা পাথ ব্রেকিং সায়েন্টিস্ট কম হয়। আমরা সেই রকম সায়েন্টিস্ট হিসেবে মধুরিমাকে ইন ফিউচার করতে চাই। সেই রকম যেন হতে পারি, এই আপনাদের আশীর্বাদই আমার পাথেও। আর আপনি আমি যখন সৈকত স্যার আমার স্কুলের টিচার, তো ওনার অনুপ্রেরণা আমার এই পড়ার মানে আমার কেমিস্ট্রি পড়ার পথে বা আমার এগোনোর পথে অনেক অনেক বড়। ওনাকে আমি আমার প্রথম দিকের আমার মানে প্রাইমারি আমার ক্লাস 8 থেকে ওনার কাছে আমি স্কুলে পড়েছি, এবং ওনার পড়ানোর পদ্ধতি বা ওনার যে উনি আমাদেরকে ছোট থেকে তখন যে বিভিন্ন কেমিস্ট্রির এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন, সেটা আমার মনকে অনেক মানে যেটা বললাম না, টিচারের উদ্দেশ্য হচ্ছে সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট গ্রো করানো। তো ওনার সেই পড়ানোর স্টাইল এবং ওনার সেই কেমিস্ট্রির প্রতি ভালোবাসা, ওনার যে প্যাশন এবং স্টুডেন্টদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করানোর যে ইচ্ছা, সেটা আমাকে মুগ্ধ করেছে বারবার। তো আর আপনার এই শুভকামনা, আমি যেন সত্যি মানুষের জন্য কাজ করতে পারি, আমি যেন সত্যি আমার আবিষ্কারের মাধ্যমে সত্যি কিছু করতে পারি সোসাইটির জন্য, সেটাই আমারও ইচ্ছা, মনের ইচ্ছা। একদম একদম। আর ইন ফিউচার আমরা তো অ্যাকচুয়ালি বেসটা আমরা স্ট্রং করতে চাইছি, আমরা সেই কাজই করছি। অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট স্কুলে না তৈরি হলে রিসার্চে আমরা একদমই তাই স্টুডেন্ট পাবো না। ফলে সেই জায়গাটা আমরা করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকবি এবং আমরা যখন নিশ্চয়ই অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই আমি সবসময় রাজি আছি, এবং আমার নিজেরও খুব ভালো লাগছে যে আমি পরবর্তীকালেও যখনই যা কিছু মানে এরকম ধরনের কোনো কাজ বা আমি যদি একটুও কোনো উপকার করতে পারি স্টুডেন্টদের জন্য, আমি সবসময় আছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দীপেন্দ্র, প্রোগ্রামটা এখানে আমরা ক্লোজ করি। হ্যাঁ অবশ্যই। এবং আমরা যাদের ইমেল আইডি আমাদের কাছে আছে, আমরা সবাইকে ওই ওনার স্লাইডটা তাহলে আমরা শেয়ার করব। ঠিক আছে। থ্যাংক ইউ। নমস্কার।